জি, আপনি কেমন আছেন মিন্টু ভাই? আমি শুনেছিলাম যে আপনার শরীরটা একটু ভালো নেই। তো তারপরে আমি আমারও শরীর ভালো ছিল না। আবারও তো শরীরটা এখন একটু ভালো, বলবো না যে ভালো পুরা। এখন জি, জি, একটু কথা বলতে পারবো আর কি, এই আর কি। জি, জি, আলহামদুলিল্লাহ মিন্টু ভাই, আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর আপনার মঙ্গল কামনা তো সবসময় করি। জি মোনাজাত জি করলে আপনার চেহারাটা সামনে ইনশাল্লাহ আসে আমার। জি এটা জি আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, জি নিশ্চয়ই জি বিশ্বাস জি, করেন যে অবশ্যই মোনাজাত অবশ্যই করলে আপনার সুস্বাস্থ্য কামনা করি, আমার সবসময় মনে থাকে। অবশ্যই এখন অবশ্যই। আমরা যেটা জানতে চাই মিন্টু ভাই, আপনার কাছ থেকে যে মানে জনগণ জানতে চায় যে এই আমাদের বিএনপি সরকার, নতুন সরকার আসার পরে আমাদের নজরুল বর্ষ যে ঘোষণা দেওয়া হয়েছিল, এবং এইটা সম্পর্কে আপনি কিছু বলবেন যে সরকার সরকার কি এটা আমরা তেমন একটা তোড়জোড় দেখছি না যে আমাকেও কোনো জায়গা থেকে কেউ কিছু বলেনি বা কোনো জায়গা থেকে ডাকা হয়নি, বা সবাই তো চেনে যে আমরা যারা আম, বিশেষ করে আপনাকে ডেকেছে কিনা, বা এই সরকার যে নজরুল বর্ষ উদযাপন করলো এটা কাদের নিয়ে করলো, এবং সেইটা আমরা একটু আপনার থেকে একটু শুনতে চাই, জনগণ জানতে চায়। আপনি তো এমন এক প্রশ্ন করেছেন যা এখন আলোচিত। কারণ নজরুল আমাদের জাতীয় কবি। আমি নজরুল বলবো না, কাজী নজরুল ইসলাম বলবো। কারণ নজরুল বললে ছোট হয়ে যায়। কারণ আমরা কথা বলার সময় প্রথমে কাজী নজরুল ইসলাম নামটি বলে, তখন আমাদের সংক্ষেপে বলার জন্য নজরুল মাঝে মধ্যে বলতে পারি। কিন্তু যখনই আমরা প্রথমেই বলবো, তখন শ্রদ্ধা করে আমরা তার আসল নামটি বলবো কাজী নজরুল ইসলাম। কারণ আমাকে দুঃখ করে বলতে হয় যে এইটা সেই কলকাতায় 1922 সালের পর যে সবাই যে নজরুল শব্দটা ব্যবহার করেছে, তার প্রথম উদ্দেশ্যই ছিল যে তার এই বিভিন্ন লেখালেখি এবং বিভিন্ন আহ, আহ, কাজ, সঙ্গীত রচনা বা ইত্যাদি শুরু হয়েছিল তার হিন্দু মিথ অবলম্বনে। কারণ কলকাতায় তখন মুসলমান শিক্ষিত বলতে একেবারেই ছিল না। তাই নজরুল দেখলো যে একটা দুইটা পত্রিকা আছে মোহাম্মদী, এরকম একটা দুইটা, এই পত্রিকার মধ্যে 5-6 জনও ক্লায়েন্ট নাই, অর্থাৎ পড়ার মতো 5-6 জন লোকও নাই। আর যারা হিন্দুরা ছিল অধিকাংশ, তারা যারা সংখ্যাগরিষ্ঠ, তারা এই মুসলমানদের পত্রিকা পড়তো না। তারা মনে করতো যে মুসলমান আবার বাংলা জানে কিনা, এবং তার আবার সাহিত্য জানে কিনা, লেখাপড়া জানে কিনা। আপনারা এরপরে তার বহু প্রমাণ দেখেছেন। বিশ্ববিদ্যালয় নিয়ে গণ্ডগোল হয়েছে, নজরুলকে মুসলমানদের লেখাপড়া নিয়ে গণ্ডগোল হয়েছে, তাদেরকে কৃষিকাজ করার জন্য বলা হয়েছে, তাদেরকে চাষা ভুষা বলা হয়েছে, মানে এইরকম আর কি। তাই তখন থেকে তারা বুদ্ধি করলো যে আমরা কাজী শব্দটা যদি বাদ করে দেই আর ইসলাম শব্দটা বাদ করে দিই, তাহলে মুসলমানদের যে ইসলাম একটা ধর্ম, ইসলাম যে একটা তাদের এইটাও বাদ হয়ে যাবে। সবাই মনে মনে ভাববে নজরুল আসলে হিন্দু, নজরুলকে আমরা হিন্দু বানিয়ে ফেলবো। এবং সেই ষড়যন্ত্র উদ্দেশ্য ছিল যে নজরুলকে, এখন যেটা বলা হয় যে নজরুল তো কোনো মুসলমান না, নজরুল তো আসলে মানে মানুষ। আবার মাঝে মাঝে কিছু হিন্দুরা বলে যে নজরুল তো আসলে হিন্দু, সে দেখেন না কত শ্যামা, কত কিছু করে। তাই প্রথমে আমি এত বড় কথা বললাম এই কারণে, লম্বা চূড়া কথা, বড় মানে লম্বা চূড়া কথা, যে কাজী নজরুল ইসলাম আপনারা সবাই বলবেন, যাতে আমরা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা করে তার নাম বলতে পারি। নজরুল বর্ষ সংক্ষেপে বলা হয়েছে, খুবই ভালো, এটাকে আমি সম্মান করি। কারণ কাজী নজরুল ইসলাম বর্ষ বলতে সময় লাগবে, নজরুল বর্ষ। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত প্রিয় তারেক রহমানের একটা উপযুক্ত সিদ্ধান্ত। আপনি তো জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য
এবং দক্ষিণ তালপট্টি উত্তর তালপট্টি নিয়ে গণ্ডগোল করতে গিয়ে ভারতের সঙ্গে সে নিহত হয়েছেন। ভারতীয় মেজর দ্বারা লাস্টে যে মুসলিউদ্দিনকে এই যে কয়েকদিন আগে যে মোশাররফ ওকে ধরলো, এটা ভারতীয় অর্ডারে সেদিন জিয়াকে হত্যা করা হয়েছিল। তাই আপনারা বুঝেন যে নজরুলকে যেমনি করে বিরোধিতা করেছে, জিয়াউর রহমান পক্ষে নিয়েছে, নজরুলকে কাঁধে নিয়ে নেচেছেন, সেজন্য সেদিন জিয়াকেও ভারতের বিরোধী থাকায় তাকে যেতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তেমনিভাবে তারেক রহমানও সেই জিয়াউর রহমানের মতো একটু সাংঘাতিক লোক, কঠিন লোক। এখন তার 60 বছর হয়েছে, এখন মার্শাল্লাহ তাকে আমরা বলতে পারি যে সে এখন মোটামুটি একটা বয়সে এসছে, যে বয়সটা তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা আমরা শুনবো এবং কিছু শুনছিও। নজরুল বর্ষটা তার যে পদক্ষেপ, এটা অতুলনীয়, চমৎকার। যে জাতীয় কবির একটা বর্ষ এই পর্যন্ত উদযাপন হয়নি, ইজ্জত দিয়ে তাকে এই 56 বছর কোনো কেউ পালন করেনি, উদযাপন করেনি, কোনো টিভি করেনি, মিডিয়া করেনি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কেউ করেনি। তাই আমাদের তারেক রহমান সাহেব সম্ভবত আমার মনে হয় আর কি যে তিনি এই দুঃখে একটা উদ্যোগ নিয়েছেন যে যেভাবে হোক একটা নজরুল বর্ষ করব। কিন্তু তারেক রহমান সাহেব এখনো হয়তো অনুধাবন করতে পারেননি যে তিনি ক্ষমতায় এসেছেন, কিন্তু তার প্রশাসন, তার অফিসে, তার পুলিশ, তার যত রকম দেশ পরিচালনায় স্থানীয় প্রশাসন, এরা কিন্তু 15 বছর আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত এবং টোটালি আওয়ামী লীগ তাদেরকে নিয়োগ দিয়েছে। 15 বছরে আপনার পিয়ন পর্যন্ত আওয়ামী লীগের। তাই টোটাল এই প্রশাসন যন্ত্র, স্থানীয় হোক আর যেখানেই হোক, টোটালি এটা আপনি কয়জনকে সরাবেন এবং কয়জনকে বসাবেন। আপনার বসাতে গেলে তো যোগ্যতা লাগবে, সেই লোকগুলিও পাবেন কোথায়? এগুলো তো তৈরি করতে আবার 10 বছর লাগবে। তা এর মধ্যে তো যে আপনার ভারতে যারা নাকি পালিয়ে গেছে, যারা শেখ হাসিনা, তার দল, আওয়ামী লীগ, আমরা তাদেরকে কোনো অশ্রদ্ধা করতে চাই না, তারা পালিয়ে গেছে, অপরাধ করেছে, সেটা ঐতিহাসিক সত্য। 5ই আগস্ট আপনারা গতকাল সবই দেখেছেন যে এটা সত্য। তা ওরা আপনার এই যে এই নজরুল বর্ষটাকে যাতে সফল না হয় সেজন্য তারা নানান ধরনের কলা কৌশল এঁকেছেন। আপনি প্রথমেই বুঝতে পারবেন যে প্রশ্নটি করলেন, আপনার মনে ব্যথা লেগেছে যে আপনি একজন নজরুলের শিল্পী, শিক্ষক ইত্যাদি হয়েও আপনাকে একবারের জন্য এখনো কেউ ডাকেনি। খুবই দুঃখের কথা, লজ্জার কথা, কারণ ইনস্টিটিউট থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন, পাস করেছেন এবং আপনি শিক্ষিত। মিন্টু ভাই, আমি নজরুল ইনস্টিটিউট থেকে 2বার নিয়েছি এবং আমি উচ্চাঙ্গে প্রথম স্থান অধিকার করেছি এবং আমি নজরুলে প্রথম স্থান অধিকার করেছি। আমাকে একবারও ডাকেও নাই, বলেও নাই। ডাকো না। এই যে আপনার এই কথাটাই আমি বলেছি যে আপনার মনে এই দুঃখটা এসেছে যখন, তাহলে আমার মনে হয় যে নজরুল বর্ষটাকে সফল করার জন্য আসল লোকদের হাত পড়েনি, হাতে লাগেনি। এখন যারা চালাচ্ছে তারা হচ্ছে আগের সরকারের, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তাদের সমর্থকরাই উল্টাপাল্টা করছে। তার প্রমাণ আপনি দেখতে পারেন, নজরুল ইনস্টিটিউটে যাকে কর্ণধার করে বসানো হয়েছে, তিনি 15 বছর শেখ হাসিনার পাশে বসে শেখ হাসিনার থেকে বাড়ি নিয়েছেন, শেখ হাসিনার থেকে টাকা নিয়েছেন, গাড়ি নিয়েছেন এবং কলমে, হাতে কলমে তিনি লিখে দিয়েছেন যে সে কোনো দিন আর তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম মুখে উচ্চারণ করবেন না। তিনি হচ্ছেন এখন কর্ণধার নজরুল ইনস্টিটিউটের। কিন্তু আপনি তো কবি পরিবার হলেই তো আপনি তাকে মর্যাদা দিতে হবে এমন কোনো কথা নেই। কেন? রবীন্দ্রনাথের তো ছেলে রথিন ছিল, মেয়েরা ছিল। কই আজ পর্যন্ত রবীন্দ্রনাথের কোনো অনুষ্ঠানে তাদেরকে দেখেছিলেন জীবনে? কোনো দিন কোনো তারা দখল করে বসেছিল? আপনি নজরুল জানতে হবে, তাহলে তো আপনি বসতে পারবেন যে কোনো জায়গায়। আপনার এখন একটা কথা হচ্ছে যে আপনার ওই কলকাতা ইউনিভার্সিটির ওনার ছেলে ছিল শ্যামা প্রসাদ,
আশুতোষ প্রসাদের ছেলে, কলকাতা ভিসি যে নাকি বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডগোল করছিল, তার ছেলে হলো শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ ছিল সাম্প্রদায়িক, তাকে এখন সবচেয়ে বড় বানাতে চেষ্টা করছে এই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই জন্য বলি, হ্যাঁ, এই যে রবীন্দ্রনাথের কোনো ছেলেকে দেখেছেন আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে কিন্তু করেছে? আপনি শিল্পকলায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কারা? বাংলা একাডেমিতে অমুক জায়গায় সেমুক জায়গায় আপনার বিভিন্ন জায়গায় এই জায়গায় সংস্কৃতিকে আপনাকে ভীষণভাবে করা হতো। এখন আপনাকে বলি, শেষ কথাটা বলি, না, আপনার কথা ঠিক যে তারেক রহমানের যে চিন্তা, চেতনা, বাসনা, কামনা সবকিছু ভালো, কিন্তু যারা নাকি এটাকে এক্সিকিউশন করতে যাচ্ছে তারা এখনো বিএনপির লোক নয়, এরা এই সরকারের লোক নয়। আর দুই একজন থেকে থাকলো তার সেই আওয়ামী লীগের টাকা খাওয়ালো, আওয়ামী লীগের আমলে টাকা খেত আর আন্দোলন করতো না, ওই সমস্ত লোক। আর এগুলো মিলে এখন তারা এই নষ্ট করতে চাচ্ছে, তারেক রহমানকে ব্যর্থ করতে চাচ্ছে, নজরুলের যাতে প্রচার না হয়, প্রসার না হয়, তাই সম্পূর্ণভাবে এখনো কোন রকম পরিকল্পনাই ঘোষণা করতে পারেনি। যেমন আমাকে যদি বলেন, আমি এখন নজরুল বর্ষের একটা পরিকল্পনা এঁকে দিব যা আপনি পড়ে এবং যেটা আপনাকে পালন করে সারা দেশ নজরুলের প্রেরণায় সবাই উৎসাহিত হবে, উজ্জীবিত হবে। প্রত্যেকটা মানবের দর্শন যে নজরুলের, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে যাবে। কিন্তু আমাকে তো আপনি দিচ্ছেন না, আপনাকে দিচ্ছি না, আমাকে দিচ্ছেন না, আমাকে একবার বলেও ডাকেনি। এখন সেটাই বুঝতে পারছি যে আসলে কোনো অর্জনই হচ্ছে না। একটা অর্জন হচ্ছে, আপনাকে সরাসরি বলছি, সেটা হলো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে যে টাকা পয়সা বাজেট আপনি দিবেন, সেই বাজেটটা আমাদের লোকরা অর্জন করবে। তার থেকে শিল্পীরা যারা নাচানাচি করছে, তারা শুধু গান গাওয়ার জন্য, এক নজর একটা গান গাওয়ার জন্য 5,000 টাকা পাওয়ার জন্য, 3,000 টাকা পাওয়ার জন্য তারা নাচছে, কিন্তু তারা বুঝতে পারছে না। আবার শিল্পীদের যাদের দেখেন তারা কিন্তু দল করা। তারা কি দল করা? তারা বিগত সরকারের একেবারে সবাই পোষ্য ছিল। তারা এখন বর্তমান নজরুল বর্ষের তারা একেবারে চিন্তা ভাবনা করার জন্য তারা প্রতিদিন মিটিং করছে, মিছিল করছে, এবং তারা মন্ত্রীর সঙ্গে দেখা করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারেক রহমানের কানে এগুলো পৌঁছেছে, তারেক রহমানের জন্য চুপচাপ আছেন মনে হয় আমার ধারণা, এবং তিনি ব্যবস্থা নেবেন। আমরাও আশা করে আছি একটা ব্যবস্থা নেই। এই জন্য আপনার কথাটার মতো আমি বলছি, নজরুল বর্ষ সঠিকভাবে উদযাপিত হচ্ছে না। সব জায়গায় দ্বিধা, দ্বন্দ্ব, এবং নজরুল বলতে তারা বুঝায় গান। গান নজরুল না, সাহিত্য, গদ্য এবং পদ্য সাহিত্য। যেমন গদ্যর মধ্যে আছে প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, নাটক, আপনার চিঠিপত্র, আবার কবিতার মধ্যে কবিতা আছে। এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচিত হতে হবে, পাঠ্যপুস্তকে যেতে হবে, নজরুলকে ঢুকাতে হবে, এবং পাঠ্যসূচিতে ভালোভাবে ঢুকাতে হবে। নজরুলকে দারুণভাবে জনগণের কবি, জনতার কবি, যে মানবতার কবি, সেই কবিকে মানুষের অন্তরে পৌঁছে দিতে হবে। হিন্দু যেন মনে করে যে আল্লাহ নজরুলের মতো ভালো কবি নাই, ভগবান, হে ভগবান। শ্যামা নিয়ে যেভাবে কথা বলছে, কীর্তন নিয়ে কথা বলছে, রাধা শ্যাম নিয়ে কত বড় করবে। মুসলমানরা চিন্তা করবে যে আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান যে লিখতে পারে, হ্যাঁ, ইয়া মোহাম্মদ বেহেশতে কোথায় পাও। মুসলমানরা মনে করবে যে আমার কাছে নজরুলের মতো শ্রেষ্ঠ কবি নাই। আপনার খ্রিস্টানরা মনে করবে যে হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি মনে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। তো এই যে খ্রিস্টানরাও ভাববে যে আমাদেরকেও বলছে, চাষা ভূষা বলবে, এই যে কৃষক, চাষা ভূষা, তাদেরকে নিয়ে কত গান, বাদ্য, কবিতা, কত গল্প, কত দেখিনি সেদিন রেডে কুড়ি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। এই যে কুড়ি লাভ দিয়ে ওঠে যে নিপীড়িত, আমি নির্যাতিত, সেই কথা নজরুল বলছেন। আইরে ওঠে চাষি জগৎবাসী ধর কষে লাঙ্গল। এবং চাষা বলবে, এই যে নজরুল ভাই, নজরুল আমাদের জাতীয় কবি, আমার জন্য লিখেছে। এবং এই যে শিশুরা বলবে, বাকি সব
করে রব রাতি বহাইল, শিশুরা বলে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে পাই এমন রঙিন পাখি। এগুলো তো কিছুই হচ্ছে না। হচ্ছে কোথায়? ওখানে গান একটা কে গাবে, সে গানটা গাইয়া টাকাটা নিয়ে দৌড় দিবে, বসারও সময় নেই যে আপনার বসে শুনবে আরেকজন কি গান গাচ্ছে, আরেকজন কি কবিতা পড়ছে, আরেকজন কি সাহিত্য করছে, শোনার সময় নেই। প্রশাসন আছে কত তাড়াতাড়ি খালি প্রোগ্রাম শেষ করে বাসায় দৌড় দিবে। এইভাবে তো হয় না। নিবেদিত, যে যাকে বলা হয় যে আপনি কমপ্লিট নিবেদিত, যেটা ডেভোটেড, ডেভোশন থাকবে এবং সব কিছু থাকবে। এবং তারেক রহমানের নজরুল বর্ষকে যদি আপনি সাফল্য আনতে চান, সফল করতে চান, তবে অবশ্যই আপনাকে নজরুল যারা করে, এতদিন করেছে, তাদেরকে নিয়ে বসতে হবে, প্ল্যান প্রোগ্রাম আঁকতে হবে, সেটা ডিক্লেয়ার করতে হবে মিডিয়ায়, টেলিভিশনে, যে সর্বস্তরের নজরুল অনুরাগীদের চিন্তিত মতামতে ঠিক হয়েছে যে এই প্ল্যান বর্ষ ভরে নজরুলের এই 1 বছরে বা 2 বছরে এই অনুষ্ঠানগুলো করা হবে। নজরুলকে পাঠ্যসূচিতে, অনার্সে, মাস্টার্সে বাধ্যতামূলক করতে হবে, জাতীয় কবির মর্যাদা দিতে হবে, মূল্যায়ন করতে হবে। না হলে আপনার নজরুল বর্ষ সফল হবে না। তারেক রহমানের নেওয়া এক চমৎকার উদ্যোগ বিফলে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সে এটা শুনে যেন যথাযথ পদক্ষেপ নিয়ে আমাকে একদিনের জন্য বলতে দেওয়া হোক, আমি টোটাল প্রোগ্রামটা বছরের আপনাকে উপস্থাপন করে দিব। পছন্দ হলে আপনি গ্রহণ করবেন, আরো 10 জন বলবে, যেটা পছন্দ হয় গ্রহণ করবেন। কিন্তু আপনি তো বলছেন না, আপনি তো শিল্পী একজন, বলতে পারবেন না, সে তো গান জানে, সে তো নজরুল সম্পর্কে সব বলতে পারবে না। তাই নজরুল বর্ষ এখনো সফলতার মুখ দেখতে পায়নি। সময় চলে যাচ্ছে, অতি দীর্ঘ এটার একটা সুব্যবস্থা করো। দুঃখের বিষয়, আপনাকে অতি দুঃখের বিষয় জনগণকে বলি, গতকাল 5ই আগস্ট গেছে, যেই হাদি শহীদ হয়েছে নজরুলের গান গাইতে গাইতে, কবিতা পড়তে পড়তে, 5ই আগস্টের জুলাই বিপ্লব শেষে পাগল করে দিছে। কারারি দেহ কপাট শিকল পরা চল মধ্যে, এবং তার দুর্গমগ্রী কান্তার মরু দুস্তর পারাবার, এরকম কত গান, কত কবিতা সে করেছে। কালকে 5ই আগস্ট শুধু পশ্চিমা অনুকরণে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করেছে। এই আয়োজনটা করেছে কারা? তাদেরকে সংস্কৃতি অঙ্গন থেকে বের করে দেওয়া উচিত। কারণ একটি জাতীয় দিবসে, একটি বিপ্লবী দিবসে বিপ্লবী নজরুলের গান, কারাইল আবার শিকল পরা চল, ঝঞ্ঝার মতো উদ্যান, চল চল চল, এগুলো বাদ দিয়ে এখন ব্যান্ডের ওই সুরে আমরা গান শুনবো? আমাদের সংস্কৃতি এটা কি ই পাবে, প্রাণ পাবে? আমি আমাদের সংস্কৃতি বাদ দিয়ে আপনার এখানে আমি একটু অ্যাড করে দেই। সেটা হলো যে এই যে বিগত 2 বছর আগে যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে আপনি একটুখানি বলে দেন যে জুলাই বিপ্লবে নজরুলের যে কবিতা বা নজরুলের যে সৃষ্টি, সেটা কতখানি প্রাসঙ্গিক ছিল এবং যেগুলি ব্যবহার হয়েছে এই আন্দোলনে। এবং আপনি কি মনে করেন যে এই ওসমান হাদি এই নজরুলের সৃষ্টি তো আগে থেকেই পুনরুজ্জীবিত আছে মানুষের মনে, তারপর আপনি কি মনে করেন যে এই ওসমান হাদি আবার নতুন করে আন্দোলনে এবং ইনসাফ কায়েম করার জন্য নজরুলকে আরো প্রাসঙ্গিক করে তুলেছেন? নিঃসন্দেহে। কারণ আপনি যতবার কোনো দুর্যোগ আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, তখনই আপনার নজরুলকে দরকার হবে। নজরুল প্রাসঙ্গিক এই কারণে, পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত নজরুল পৃথিবীতে প্রাসঙ্গিক। দেখা যাবে কালোত্তীর্ণ কবি, যুগোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলাম, আমাদের অন্য কোনো কবিকে দরকার হবে না কোনোদিন, কিন্তু নজরুলকে রোজ কিয়ামত পর্যন্ত দরকার হবে। যেমন এক হাদি, এই লক্ষ লক্ষ লোক যারা আন্দোলন করেছে, তাদের কারো মুখে নজরুলের এত উচ্চারণ শুনিনি, কিন্তু এক হাদি পাগল করে দিয়েছে তার একটা বিরাট গ্রুপ লোকজনের মাঝে নজরুলের এই যে ভাঙার গান, গড়ার গান,
অত্যাচারের বিরুদ্ধে গান, অবিচারের বিরুদ্ধে গান, নিপীড়নের বিরুদ্ধে গান, এগুলো হাদি যখন গাইতে শুরু করলো তখন রাস্তায় বিভিন্ন কবি, সাহিত্যিক এবং রাস্তার লোকেরা কারারুরি কপাট, শিকল পরা চল, চল চল চল, জাগো অনুসরণ বন্দি উঠোরে যত, এগুলো গাইতে শুরু করলো। তাই এই যে হাদি উঠিয়ে দিল, মনে করিয়ে দিল আপনাকে, হাদির এখানেই হচ্ছে প্রাধান্য, হাদির এখানেই হচ্ছে প্রাসঙ্গিক, হাদি তুলে দিল, সব বাংলাদেশের মানুষ সেটা অনুকরণ করে তারা আন্দোলনে আরো জোরদার করে তুলল। ঠিক এইভাবে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো জায়গায় যতবার আন্দোলন আসুক, নজরুলের গানের এই ভাষাকে, শব্দকে, এই অর্থ কথাকে, বাণীকে, সুরকে মানুষ ততবার তাদের প্রয়োজন হবে। যেহেতু ভাষা বাংলা, তাই সবাই তো বুঝবে না, তাই নজরুলের বাংলা ভাষাকে ইংরেজি অনুবাদ করে যদি বুঝে নেয়, সেই স্টাইলে তারা পৃথিবীতে সারা জায়গায় আন্দোলন এবং সবকিছু। আমি মিন্টু ভাই এই কারণে আমি আপনাকে এই প্রশ্নটা করেছি যে আপনি বলেছেন যে গতকালকে যে 5ই আগস্ট গিয়েছে সেখানে কনসার্টে অন্য গান বেজেছে, এবং যেহেতু একটি পরিপূর্ণ বিপ্লব সংগঠিত হয়েছিল নজরুলের গান দিয়ে, কারার লৌহ কপাট দিয়ে, কিংবা শিকল পরার চল, এই সমস্ত গান কবিতা দিয়ে যেহেতু মানুষ উজ্জীবিত হয়েছিল, সেহেতু এই নজরুল বর্ষে কি এই নজরুলের সৃষ্টি দিয়েই এগুলি শুরু করা উচিত নয় কি? আপনার সেটাই তো এড়িয়ে গেছে। সেই কাজটা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের। সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরিচালকদেরকে তো ব্যান্ডের আসরের সামনে বসে দেখা গেছে। তারা ব্যান্ডকেই পছন্দ করে, নজরুলকে পছন্দ করে না। তার প্রমাণ তো তারা দিয়েছে, রেকর্ডেড। আপনি দেখেন, ছবি দেখেন, কারা বসে আছে সামনে, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শিল্পকলার কর্মকর্তা, তারা সামনে বসে আছেন ব্যান্ডের। তারা কই একটি নজরুল কনসার্ট তো তারা করেননি, নজরুলের শিল্পীরা তো প্রতিবাদ করেননি। কেন নজরুলের শিল্পীরা এত দৌড়াদৌড়ি করলেন নজরুল বর্ষ পালন করার জন্য? কই কালকে তো একবারও তাদের রাস্তায় দেখা যায়নি। লজ্জা লাগে না তাদের? তারা কি লজ্জিত হয় না যে তাদের কোনো দাম নেই? জাতীয় কবি নজরুল হলেও রবীন্দ্রনাথই তাদের আদর্শ। আপনি নিজেই প্রশ্ন করেন নিজেকে যে আপনি নজরুলের শিল্পী, আপনার লজ্জা লাগেনি কালকে আপনি বিপ্লবের দিনে নাই? আপনি তেমনি ভাবে আপনাকে মনে করিয়ে দিই, এই সরকারকে মনে করিয়ে দিই, 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি মুক্তিযোদ্ধা, আমি প্রতিক্ষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনতাম রাত্রে। সেখানে নজরুলের গান ছাড়া রবীন্দ্রনাথের একটি গানও বাজানো হয়নি, কারণ রবীন্দ্রনাথের কোনো গানই নেই, জাগরণী গানই নাই। তাই নজরুলের গান ছাড়া রবীন্দ্রনাথের গান একটাও বাজে নাই, সোনার বাংলাও বাজে নাই। 9 মাস পরে যখন ঢাকা টেলিভিশন বেতার খুলতে গেল, তখন ওখানে হঠাৎ করে কথা নাই বার্তা নাই জাতীয় সঙ্গীত সোনার বাংলা হয়ে গেল। কার অর্ডারে? কে অর্ডার দিয়েছিল? শেখ মুজিব তো 10 তারিখ পর্যন্ত আসেনি, জানুয়ারির 10 তারিখ পর্যন্ত শেখ মুজিব আসে নাই। তার অর্ডারটা আপনাকে কে দিয়েছে? আপনি একবার কষ্ট করেন, ওখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একবারও রবীন্দ্র সঙ্গীত বাজলো না, জাতীয় সঙ্গীত হয়ে গেল কি করে? এই প্রশ্নটি আপনি কি একবারও অন্তর দিয়ে ভেবে দেখেছেন? শেখ মুজিবর 10 তারিখ পর্যন্ত আসেনি, তা আপনি কে কে করার রাইট কে রাখে? আপনি বলতেছেন জাতির পিতা, আপনি বলতেছেন শেখ মুজিব আমাদের সব, সংগ্রামের সব, কিন্তু তাকে আপনারা বেজ্জিতি করলেন। জাতীয় সঙ্গীতটা তাকে জিজ্ঞেস করে আপনি করলেন না। তারপরে যদি বলেন যে অ্যাপ্রুভ শেখ মুজিব করেছেন, তাহলে আমি যদি বলি যে আপনি কান্ধে বন্দুক রেখে যেমনি করে ফখরুদ্দিন ক্ষমতায় এসেছিল, যেমনি করে অন্যান্যরা আসে, যেমনি করে আপনার পাকিস্তানে শাসকরা বন্দুক ধরে আসে, তেমনি শেখ মুজিবের ঘাড়ে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষ বন্দুক ধরে সোনার বাংলাকে তারা জাতীয় সঙ্গীত করেছে। আমি যদি বলি আপনি আমাকে ফেলে দিতে পারবেন, আমার কথাকে ফেলে দিতে পারবেন? তাই এই জন্যই আপনাকে বলি যে আপনার নজরুলের গান চিরজীবন মানবতার গান, চিরজীবন মানবতার, তার কথা, গদ্য সাহিত্য মানবতার পক্ষে, তার
অবদান একেবারে রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই যে আপনি এখন সমস্ত লোক হাসিনার বিরুদ্ধে, তারপরেও আপনি নজরুলকে আপনি 5ই আগস্ট ফেলে দিচ্ছেন। রক্ষা যে একটা কনসার্ট রবীন্দ্রসঙ্গীতের হয়নি, এটা অবাক হয়ে গেলাম যে এটা বোধহয় মনে বুঝে গেছে যে রবীন্দ্র কনসার্ট করতে গেলে মানুষ মারবে, সেই জন্য করেনি। তাই নজরুল না না, এটা এখনো এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাইট। বিপ্লব আপনি আগামীতে বিপ্লব হলে 5ই আগস্টে রবীন্দ্রনাথের গান বাজবে, তখন ওখানে ইতিহাস চেঞ্জ হবে, বলবে যে সেদিন রবীন্দ্রসঙ্গীতকে সমস্ত লোক বিপ্লব করেছিল। প্রেমের গান গেয়ে বিপ্লব হয়েছিল। হ্যাঁ, প্রেমের গান গেয়ে বিপ্লব হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছিল। প্রেমের গান না, আপনার ওই যে বলবে যে ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এটা রবীন্দ্রনাথ 2টি গান লিখেছিল বঙ্গভঙ্গ, একটা হলো সোনার বাংলা, আরেকটি হলো ও আমার দেশের মাটি। আর তো তার দেশের গান নাই তো। আপনি যদি বলেন আম কাঁঠাল খাইয়া আমরা জাতীয় সঙ্গীত করব, এটা হয়? আমের ও মা আমের বনের গ্রানে তোর পাগল করে, আপনি আমের কাঁঠালের গন্ধ শুন নাকি জাতীয় জাতীয় তা বোধ জাগবে? এটা পাগল। এরপরে গানের পরেরটা কি আছে জানেন? লাস্টে হিন্দু পূজার কথা আছে, ওটুক বাদ। আপনি সেই গানকে আপনার হরকরা গগন হরকরার গানকে হুবাহ নকল করে রবীন্দ্রনাথ এই গানটি করেছেন। সেই গানটি আপনি, একটা লোকের লজ্জাহত থাকা উচিত, একটা দেশের জাতীয় কবি উনি, ভারতের, যথেষ্ট। আবার বাংলাদেশও দখল করতে চাও, মালদ্বীপও দখল করতে চাও, নেপালও দখল করতে চাও, আবার শ্রীলঙ্কাও দখল করতে চাও। এটা কোন ধরনের? এই যে এখন যে গন্ডগোলটা হচ্ছে, এটা তো ভালো হবে না। এই যে কালকে শেখ হাসিনার ভাষণ, যার বিরুদ্ধে নাকি বাংলাদেশের বিপ্লবী অনুষ্ঠান হচ্ছে, তারই একটা সংবাদ সম্মেলন হচ্ছে দিল্লির অর্ডারে। এটা কতটুকু আমাদের জন্য লজ্জাজনক, বাংলাদেশের সার্বভৌমর উপর আঘাত। এটা কি মানুষ মানবে? জনগণ মানবে না। তাই নজরুল বর্ষকে অসম্মান করলে ভবিষ্যতে আপনারাই হবেন, পদদলিত হবেন, এবং মানুষের দ্বারা আপনারাই দলিত হবেন। এখন যারা যারা সংস্কৃতি মন্ত্রণালয়ে বসে ভাবছেন না, তারা ভেবে দেখবেন। এবং যারা নাকি সংস্কৃতি অধিদপ্তরে বসে আছেন, তারা খুব সোনা সিংহাসনে বসে এত সুখ আপনাদের সইবে না। একটু ধৈর্য ধরেন, আপনারা আওয়ামী লীগের দালাল ছিলেন, আমরা সাক্ষ্য দিব। আমি আয়না ঘরে গিয়েছি, আমি আয়না ঘরে গিয়েছি, আমি কষ্ট বুঝি। আমার আয়না ঘরে আমাকে নেওয়া হয়েছে, আর সেই আয়না ঘরের লোকরা আমাকে শাসন করবে, আমি মানব না। আপনি তাদেরকে দিয়ে প্রোগ্রাম করাবেন, তাদের দিয়ে আনন্দ করবেন, আর সারা জীবন আমরা আয়না করে থাকবো। আর আয়না করে থেকেও মাইর খেয়েছি, এখনো মাইর খাবো, এটা মেনে নেওয়া যায় না। তাই তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী অতি শীঘ্র তদন্ত করে আপনার উপযুক্ত লোকদের দিয়ে আপনার অনুষ্ঠান করার চেষ্টা করুন, আর না হলে এটা অসফল হবে, ঠিক হবে না। আমরাই তো উপযুক্ত, আমাদেরকে ডাকো। আমাদেরকে, আপনাকে ডাকেনি, এটা আমি খুব অবাক হয়েছি। আমি গতকালকে জানতে পেরেছি এটা, যে এই নজরুল বর্ষে আপনি তো একটা মানে সাংগঠনিক এবং একটা বড় প্রতিষ্ঠান নিয়ে আছেন। আপনাকে, আমি তো ধরেন সে সঙ্গীত শিল্পী প্লাস হচ্ছে যে শিক্ষক, রেডিও টেলিভিশনের শিল্পী, আপনি কিন্তু সংগঠকও, শিল্পী গবেষক সংগঠকও বটে। বাংলাদেশে যদি নজরুল নিয়ে যদি প্রথম কথা উচ্চারিত হয়, প্রথম 5 জন লোকের নাম উচ্চারিত হয়, তাহলে আপনার নাম প্রথমে আসা উচিত। এখন গত 17 বছরে আমরা তো অবহেলিত ছিলাম। এখন এই যে আমি গতকালকে আমি জানতে পেরেছি যে আপনি জানেনই না এই নজরুল বর্ষে আপনাকে কোনো সরকারি কোনো দায়িত্ব তো দেয়নি, ডাকেও না, আর আমাকে তো নাই। তো না, সরকারের কাছে এর একটা কারণ আছে, আপনাকে বলা দরকার। 17 বছর মানে সরকারের আমলে নজরুল একাডেমির অনুদান বন্ধ করে দিয়েছে। ওইটা তো করেছি পানিশমেন্ট, সেটার জন্য আবার এই যে যারা প্রশাসনে কালচারাল মিশিতে বসে আছে, তারা আনন্দে আছেন, তারা আরো আমাকে কঠিন শাস্তি দিচ্ছেন, হয়তো অনুদান দেবেনই না।
মানে আমাকে আমাদেরকে যেভাবেই হোক নজরুল করি বইলা শাস্তি, যে নজরুল তুই করস কেন, তাই তোকে নজরুলের অনুদান দেব না, তোকে মেরে ফেলা হবে যাতে নজরুল আর নজরুল করতে না পারস। সেটাই উদ্দেশ্য। সেটা অথচ আমি তো হয়তো হ্যাঁ কতদিন বাঁচবো সেটা জানি না, কিন্তু আর বাকিরা যদি মেনে নেয় মেনে নেবে, আমার কোনো অথচ অথচ মিন্টু ভাই আমাকে অন্য দল থেকে অন্যান্য দল থেকে ডেকেছে। আজকে ওই যে আগামী শনিবারে জাদুঘরে অনুষ্ঠান হবে, আমাকে ডেকেছে। এখন একটা সমস্যায় পড়েছি মিন্টু ভাই, সেটা হচ্ছে যে আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রনেতা ছিলাম এক সময়। একটা সংসদে আমি 2বার নির্বাচিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এবং সেখানে আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। এখন এই পরিচিতিটা কম বেশি আছে। এখন যদি আমি এই বিএনপির কোনো সরকারি কোনো প্রোগ্রামে কেউ ডাকেই নেই, আর আমি বিরোধীদের একটা প্রোগ্রামে গিয়ে যদি এখন শাহবাগে গিয়ে গান গাই, একটা লজ্জাজনক ব্যাপার। মানে আমি একটা বিপদে পড়েছি কিন্তু, বুঝছেন? এটা আপনি শোনেন, যাই হোক, আপনি কি আপনার শুনতে কি ভালো লেগেছে যে আমাকে তো আপনি গুলি করেছেন 1997-এ, 96-এ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আমি যেহেতু খালেদা জিয়ার সঙ্গে ওই অডিও ক্যাসেটটা প্রকাশ করে আমি 7ই নভেম্বরের অনুষ্ঠানে আমাকে খালেদা জিয়া নিয়ে গেছে, যেখানে অনুষ্ঠানে ওই কালচারাল প্রোগ্রামটা জাসাসের করে দিতে। আমি যাওয়ার পরে আসার পথে আমাকে গুলি করেছে। তা আমি বিএনপির সমস্ত লিডাররা জেনেছে যে ভাই আমি দল করি না, কিচ্ছু করি না, আমাকে গুলি করা হলো। তাই সবাই আমার জন্য খুব দুঃখ প্রকাশ করলো। এখন ছাত্র দলের এ নিয়ে এখন মন্ত্রী, এনিকে বললাম তখন নেতা, তখন তাকে মাথায় এরশাদ, পুলিশ এরশাদ এই যে মাথায় শেল মেরেছিল এনির, তখন এনিকে আমি দেখতেও গেছিলাম। তাই এনি আমাকে বললো মিন্টু ভাই চিন্তা করেন না, এই সময় থাকবে না, যাক ঠিক আছে, গুলি খায়, কত কিছু খায়, গুলি খেলাম। তারপরে আমাকে অ্যারেস্ট করে ডিবি নিয়ে গেল, ওই যে ডিবি অফিস মালিবাগে ছিল 98-এ। ওখান থেকে আমি যেভাবেই হোক বেরিয়ে আসছি। তারপরে আপনি এই যে আমাকে এই যে এই আয়না ঘরে নিয়ে গেলেন, এই যে 28শে অক্টোবর যে বিএনপির লাস্ট সভাটা হলো, যে বিরাট গন্ডগোল হলো, সেখানে মামলাটা আমাকে দিয়েছে যে আমি নাকি পুলিশকে হত্যা করেছি, ওই যে ইয়েতে ওই যে বিচারকের বাড়িতে, আর বিচারকের বাড়িতে আমি 100 জন নিয়ে হামলা করেছি। এই বিচারটা এই আয়না ঘরে আমাকে নিয়ে গেল। তো ওটা তো আপনার সঙ্গে আমাকেও দিয়েছে। শোনেন না, এখন আমাকে তো নিল, কিন্তু প্রশ্ন হলো আপনি ছাত্রদল করে সুবিধা পাচ্ছেন না। আমি এগুলো কোনো দলই করি না, কিন্তু আমি যেহেতু এই অনুষ্ঠানগুলি করে দিছি বা আমি যেভাবে করেছি, সেই জন্য আমাকে আপনি প্রচণ্ড শাস্তি নানানভাবে আমাকে আওয়ামী লীগ দিয়েছে। তাই শেষ পর্যন্ত নজরুল একাডেমির অনুদানটা এই 15 বছর বন্ধ, এবং আমাদের ভুলেও আমাদের দিকে তাকায় না। কেন তাকায় না জানেন? এই শিল্পকলায় আওয়ামী লীগের লোকটা বসে আছে, ইনস্টিটিউটে একেবারে আসল আওয়ামী লীগ বসে আছে। হ্যাঁ, আপনার ওই বাংলা একাডেমিতে আওয়ামী লীগ বিচরণ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের যত অধিদপ্তর সব তো আওয়ামী লীগ দ্বারা পরিচালিত। আমি তো বুঝলাম না, রবীন্দ্রনাথকে উদাহরণ দিলাম, তার কোনো ছেলে পেলেকে দেখেছেন কোনো অনুষ্ঠানে তার কোনো জীবিত থাকতে পাশে বসে ছিল, বা মরে যাওয়ার পরে কোনো অনুষ্ঠান রবীন্দ্রনাথের হলে জোড়া ঠাকুর বাড়িতে সব রবীন্দ্রনাথের পোলাপান বসে আছে, দেখেছেন কখনো? কিন্তু নজরুলের পোলাপান লেখাপড়া জানে না, নজরুল জানে না, তারা কোন অধিকারে আপনার ইয়েতে বসে থাকবে? প্রধানমন্ত্রীর পাশে, হাসিনার পাশে, সবার পাশে বসে থাকবে কোন অধিকারে? তার তো নজরুলের প্রশ্ন করেন, একটা উত্তর দিতে পারবে না। তারপরে এইগুলো যেই দেশে হচ্ছে, সেটাকে 15 বছর দেখার পরেও যাদেরকে এখনো বসিয়ে রেখেছেন, বিচার করেননি বা বিচার না করলেন, বসিয়ে রেখেছেন, এটি তো অন্যায়, আমি মনে করি অন্যায়। এবং এই
এই দিন এইটি আপনাকে একদিন কাল হয়ে দাঁড়াবে, একদিন আপনার জন্য কাল হয়ে যাবে, সেদিনের জন্য অপেক্ষা করেন। আমি তো সোজাসুজি কথা বলছি, ডিরেক্ট লাইভ, এটা কোনো কাউকে আমি ভয় পাই না। আমি সৎ মানুষ, মুক্তিযোদ্ধা, আমি আয়না ঘরে যাওয়া লোক, বিনা কারণে ডিবি কর্তৃক ধৃত, গুলি আমাকে গুলি করা হয়েছে। তাই এগুলো আর কি দুঃখে বললাম। আপনি বললেন শুধু নজরুল করি, অপরাধ হলো র একটি কথাই বলেছে, নজরুল করবি তো জানে মেরে ফেলবো, সেটি করছে র, সেটি বুঝিয়ে দিচ্ছে আমাকে। এবং সংস্কৃতি মন্ত্রণালয় এখনো র এর ছায়া আছে কিনা দেখতে হবে, র বসে আছে কিনা সংস্কৃতি মন্ত্রণালয়ে, এটা তো অনেকের প্রশ্ন, অনেকেই নানান প্রশ্ন করছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ে আপনি বিপ্লব দিবসে 5ই জুলাই বিপ্লবে আপনি নজরুলের অনুষ্ঠান করতে পারেন না, নজরুলের কবিতা পড়তে পারেন না, একটা কবিতা গান গাইতে পারেন না, একটা কথা বক্তৃতা করতে পারেন না, আপনি ওখানে রবীন্দ্রনাথকে বসাতে পারবেন না, রবীন্দ্রনাথের নাম নিলে এবার প্যান্ডেল ভেঙে ফেলবে মানুষ, সেই জন্য আপনি ব্যান দিয়ে দিয়েছেন, ইয়াং পোলাপানকে প্রেম করতে দিয়েছেন, অল্প বয়সের 16 বছরের মেয়ে ছেলেরা, 14 বছরের মেয়েরা আপনি ব্যান্ডে গিয়া ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এইসব করার জন্য আপনি বন্দোবস্ত করে দিয়েছেন। হ্যাঁ, কি কারণে আমরা বুঝি না। অল্প বয়সের ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য, কি শারীরিক আনন্দ, যৌবন উপলব্ধি করার জন্য আপনি ব্যান দিয়েছেন। আপনি নজরুল দেননি, আপনি রবীন্দ্র দেননি, ভয়ে প্যান্ডেল ভেঙে ফেলবে। আপনি ছোট ছোট স্কুল থেকে বের করে দিয়ে ওখানে একটা এত বড় একটা বৈপ্লবিক অনুষ্ঠানে মানে ব্যান্ডের গান কেন? ব্যান্ডে কি বিপ্লবের গান আছে বা কি উদ্দীপনার গান থাকতে পারে, কি আছে? আমরা তো শুনছি আপনাদের মেয়েদের টিপাটিপি বিপ্লব, কি এর চেয়ে ভালো বিপ্লব কোথাও আছে পৃথিবীতে? ছেলে মেয়েদের টেপাটিপি এর চেয়ে ভালো বিপ্লব পৃথিবীতে কোথাও সাধিত হয়েছে এখনো? আপনি ব্যান দিলে মেয়েদের, আপনি দেখবেন ছোট্ট মেয়েদের ঘরে রাখা যায় না, ওই ভিড়ের মধ্যে ওপেন, ওখানে খাবার বিক্রি করে, তারাও লাভজনক, কারণ মেয়েরা ওই যে কোক খায়, ওই মুড়ি খায়, জালমুড়ি খায়, প্যাটিস খায়, অমুক খায়, সমুক খায়, পানি খায়, এগুলো খায়, আর তারা ব্যান শোনে না, ওই তালে তালে তারা যৌন ক্ষুধা মিটায়, ক্ষুধা মিটায়। আমি সরাসরি বলছি, ব্যান্ড হলে যৌন ক্ষুধা মিটাতে যায়। মেয়ে ছেলেদের যৌন ক্ষুধা মিটানোর জন্য ব্যান্ড সঙ্গীত আপনি করেন না, কিন্তু করার মতো তো আপনাকে আছে, মিডিয়া আছে, আপনার টেলিভিশন প্রসঙ্গ আছে, সেটা তো আলাদা সাবজেক্ট আছে। আপনি এমন ভাবে, আপনি কোথায় নজরুলের জন্য তো ঘরের মাঠ খুলে দিতে পারেন না, সেখানে কেউ যাবে না, কারণ সেখানে যৌন ক্ষুধা মিটাতে পারবে না। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত গিয়ে যৌন ক্ষুধা মিটানোর কোনো বন্দোবস্ত নাই। এক লোকে একটা ছেলে মেয়ে একত্রে হবেও না, রবীন্দ্রসঙ্গীত শুনে ঘুমাই যাবে, ওখানে যৌন ক্ষুধা মিটাতে পারবে না। নজরুলের গান শুনে তাকিয়ে থাকবে, ওস্তাদি, পণ্ডিতি, উচ্চাঙ্গ সঙ্গীত, ধর্মী গান এবং খুব সুন্দর আধুনিক গান, সেখানে যৌন ক্ষুধা মিটবে না। স্কুল কলেজ মেয়েদেরকে যৌন ক্ষুধা মেটানোর জায়গা হচ্ছে ব্যান্ড সঙ্গীত আয়োজন, এবং সেটা করতে হবে বৃহৎ আকারে। এক জায়গায় করেছে, আপনি কয়েক জায়গায় করেছে। এই জন্য আপনাকে বললাম যে কথাগুলো কত কঠিনভাবে বললাম। তাই এই নজরুল যে নাকি দেশ এনে দিল ৭১-এর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, যে নাকি আপনার 5 আগস্টের জুলাই বিপ্লব এনে দিল, আপনি তাকে ব্যবহার করছেন, কিন্তু যেদিন দিবস ওই দিন আপনি তাকে পালন করছেন না। এটা কেমন কথা? এটা আপনি না করে ব্যান্ড সঙ্গীত কি কারণে করেছেন? কি উপকার আসছে? এটা কি আমাদের কালচার? এটা তো আমাদের কালচার না।
আপনি বিদেশি কালচার তো অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটার জন্য জাতীয় দিবসে তো বিদেশি কালচার না। সরকারের কাছে আমরা বলতে চাই এবং আপনার থেকেও শুনতে চাই যে আমাদের যে রেডিও এবং টেলিভিশনের যে শিল্পীদের যে সম্মানী দেয়া হয় সেটা এতই কম যে অনেক অনেক শিল্পীরা এই অঙ্কটা বাইরে বলে না লজ্জায়। এই যে না, এত কম কেন, মানে আমাদের কি টাকা পয়সা এত কম যে শিল্পীরা, একটা শিল্পী, মিন্টু ভাই আপনি জানেন যে টেলিভিশন রেডিও পর্যন্ত যেতে হলে একজন শিল্পীর 25 বছর 30 বছর গান সাধনা করার পরে তারপরে অডিশনে একটা বিরাট একটা অডিশনের মাধ্যমে কম্পিটিশন করতে 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 গিয়ে টেলিভিশন রেডিও পর্যন্ত পৌঁছায়। এবং সেখানে প্রাথমিকভাবে যেই সম্মানী দেয়া হয় সেইটা সম্পর্কে সরকারকে আপনি যদি একটু কিছু বলতেন যে এইটা একটু বাড়াইয়া যেন শিল্পীদের সংসার চলে এমন একটা ব্যবস্থা যেন করে দেয়। এখানে আমি আপনার সঙ্গে একমত, যারা গান বাদ্য বা অন্যান্য আপনার শিল্পকলা যারা করেন তারাও তো দেশকে ভালোবেসে, জাতিকে ভালোবেসে, সব কিছুকে ভালোবেসে এটা করেন, তাই দেশপ্রেম তাদের কম না। কিন্তু তাদের বেলায় পারিশ্রমিক বা সম্মানী এটা এত কম যে সংসার তো দূরের কথা, একজনের সারা মাসেরও খাওয়া হয় না, আর একবেলা দুবেলা চার বেলা খাওয়া হয়। তাই আমি সরকারকে আবেদন করব যে এই শিল্পী সমাজের প্রতি তাদের হস্ত প্রসারিত করার জন্য, কারণ তাদের একটা লিমিট করে দেওয়া উচিত যে একটা শিল্পী প্রোগ্রাম যদি সে শিডিউল মতো নাও পায়, কিন্তু প্রত্যেক মাসে সি গ্রেডের শিল্পী 15,000, বি গ্রেডের শিল্পী 20,000, এ গ্রেডের শিল্পী 25,000, তাই যে অন্তত অন্তত কোনো রকম ভাবে মাসিক খরচটা তাদের চলবে। আমি বলতে চাচ্ছি, শিল্পীকে আপনি গান গাইতে দিচ্ছেন না সেটা আমার কাছে দেখার বিষয় না। যদি আপনি তাকে রেজিস্টার্ড করে থাকেন তাহলে প্রতি মাসে একটা ভাতা দিতে হবে, এই নিয়মটা হওয়া উচিত। তাই যে আপনার ওই যে শিল্পী রেমুনারেশন যেটা নিয়ে অনেক চুরির কাহিনী শোনেন, এটা শুনবেন না। কারণ আপনার থাকবেই যে এ গ্রেডের 100 জন শিল্পী 30,000 টাকা করে পেয়েছে, 25,000 টাকা করে মাসে পেয়েছে। বি গ্রেডের শিল্পী 20,000 টাকা করে, সি গ্রেডের শিল্পী পেয়েছে 15,000 টাকা করে। তাহলে আপনার অ্যাকাউন্টস তো ঠিক থাকবে। আর যেগুলো নাকি স্পেশাল, আপনি যেগুলো অন্যরকম প্রোগ্রাম করেন, ম্যাগাজিন প্রোগ্রাম করেন, নাটক করেন, সেগুলোর কথা আলাদা। কিন্তু সঙ্গীতের ব্যাপারে, নৃত্যের ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এইভাবে এটা। অনেক অনেক মিন্টু ভাই অনেক অনেক সিনিয়র শিল্পীরা আমরা দেখতে পাই যখন রেকর্ডিং যায় টেলিভিশন বা রেডিওতে, আমাদের চেয়ে বয়স্ক অনেক সিনিয়র শিল্পীরা যারা সি গ্রেডে আছেন। তো বি গ্রেড, সি গ্রেড, এ গ্রেড এগুলি তো গ্রেডেশনের বিষয়, এগুলি ভিতরের বিষয়, রেডিও টেলিভিশনের ভিতরের বিষয়। কিন্তু এই যে আখিরি জমানায়, মানে পৃথিবী তো ধ্বংস হইতে আর কয়েক বছর বাকি আছে, এই সময় যেখানে 1 কেজি চাল কিনতে লাগে 100 টাকা, সেখানে 100-এর অঙ্কে যদি একটা গানের ভাতা হয়, আপনার সেইটা কতটা মানে নির্দয় হতে পারে এবং রাষ্ট্রের জন্য এটা কতটা অপমানজনক হতে পারে যে এই ভাতা, এই কোনো শিল্পীরা এটা নিয়ে কোনো মানে কথা বলতেও সাহস পায় না, কেউ কিছু বলেও না। না না, আমি আপনার সঙ্গে একমত। আমি তাদের ব্যথায় ব্যথিত, তাদের কষ্টে আমি কষ্ট পাচ্ছি। আমাদের শিল্পীরা যে কত, মানে তারা যে কত কষ্টে আছে। এবং আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা অনুরোধ করব যে আপনি বিদেশে একসময় অনেক আগে, 20 বছর আগে শুনতাম যে আপনাদের দেশে বেকাররা কিভাবে থাকে। বলেন না, বেকাররা কোনো খাওয়া দাওয়ার অসুবিধা নেই, কেন? তারা বেকার ভাতা পায় ইউরোপ, আমেরিকা এইসব কান্ট্রিতে। তা বললাম যে কীরকম, বলে তো আমাদের দেশে পায় হলো আপনার
$600, এই $500, কেউ $700। তা আবার মনে হয় তারেক রহমানকে বাংলাদেশের বেকারের জন্য আপনার একটা ভাতা নির্ধারণ করে দেওয়া উচিত। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খুলে সেখানে চাকরির লাইন দিয়ে রাখবে, চাকরি হয়ে গেলে বেকার ভাতাটা উঠে যাবে তার। তাই এই এই জিনিসটা তারেক রহমান করে নতুনত্ব আনতে পারে, যে বেকার যারা একেবারে মিনিমাম প্রথম দিয়ে গ্র্যাজুয়েশন দিয়ে শুরু করুক, যে গ্র্যাজুয়েশন বেকার থাকলেই তাকে মাসে এই $10,000 দেওয়া হবে। আর যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত মাস্টার ডিগ্রি শেষ হয়ে যায় তখন তারা নেমে আসবে। ইন্টারমিডিয়েট বেকার থাকলে তাকে এটা দেওয়া হবে। তারপরে ক্রমশ তারা ম্যাট্রিকুলেশন পাস করলেই বেকার ভাতা থাকলে এটা পাবে। যদি পড়ায় থাকে তাহলে পাবে না, যদি বেকার হয়ে যায় থাকে। এটা বোধহয় আমাদের একটা নতুন নিয়মে করা উচিত। এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন, এটা আমি বলি না যে একটা করতেই হবে। আরো কত উচ্চ মার্গীয় জনেরা আছে বাংলাদেশে, তারাও আরো অ্যাডভাইস করবে এটা আরোকে। তাতে আমার মনে হয় যে অন্তত এই যে রাস্তাঘাটে লুচ্চা এবং গুন্ডা সন্ডা, এই মারামারি, খুনাখুনি, রাহাজানি, এই যে ছিনতাই, এগুলো আর থাকবে না। এগুলো মানুষের প্রত্যেকে দেখবে যে বাহ, আমার ছেলেটা বিএ পাস করা ছেলেটা বসে নেই, সে তো হিউজ গেট বা হি ইজ গেটিং $10,000, সে $10,000 পাইছে, সে কিছুটা তো চলতেছে। পিয়নের চাকরি তো সে করতেছে, পিয়নের মূল্য তো পাচ্ছে। আর মিন্টু ভাই, আপনি তো বেকারের ভাতার কথা বলছেন, কিন্তু শিল্পীরা তো বেকার না। শিল্পীরা প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে এবং নতুন শিল্পী পয়দা করছে, এবং তারা কিন্তু মোটামুটি শিল্পীরা কিন্তু বেশিরভাগই টিউশনের উপরে আছে। মিন্টু ভাই, আপনি জোর দিয়ে সরকারকে আপনার মাধ্যমে শোনাইতে চাই যে কেন শিল্পীরা এত কষ্ট করবে। শিল্পীরা তো জাতির জন্য গান গাচ্ছে, মানুষকে বিনোদন দিচ্ছে, অনেক শিল্পী ইসলামিক গান গাচ্ছে, এবং এই জাতীয় যে মিডিয়াগুলি, এগুলি কিন্তু সঙ্গীত দিয়েই টিকে আছে। আপনার রেডিও, টেলিভিশন, এগুলিতে প্রোগ্রাম কি? সঙ্গীতের প্রোগ্রাম আর হলো নিউজ। এই দুইটা জিনিসটা, নাটক, সঙ্গীত, নিউজ, এগুলি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি দিয়েই কিন্তু সরকারি মিডিয়াগুলি চলে। এখন সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাই মিন্টু ভাই, আর আপনাকেও আমি অনুরোধ করি যে আপনি সরকারকে বলবেন এই কথা, যে যারা রেডিও টেলিভিশনে এনলিস্টেড শিল্পী, তাদের যেন এরকম মাসিক বেতনের ব্যবস্থা করে সরকার, কারণ তারা তো ইন্টারভিউ দিয়ে ওই পর্যন্ত গেছে। না, আমি তো আপনাকে একটু আগেই বললাম যে এনলিস্টেড হলেই তাকে সি গ্রেডের শিল্পীকে 15,000, বি গ্রেডের শিল্পীকে 20,000, এ গ্রেডের শিল্পীকে 25,000, এটা দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। রাখতাম, একটু আগে রাখতাম। এখন এইটা কি আমরা যে এই যে লাইভ টক শো অনুষ্ঠানে আমরা বললাম, এইটা সরকারের কান পর্যন্ত কি যাবে, বা গেলে কি এটা অফিসিয়ালি কি, বা শিল্পীদের, বিশেষ করে শিল্পীদেরকে এই বিষয়ে লিখিতভাবে সরকারকে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কি উচিত নয়? এটা তো অবশ্যই লিখিত তাকে দিতেই হবে, প্রাইম মিনিস্টারকে দিতে হবে, অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দিতে হবে আর কি, সেটা যেভাবে দেওয়া হোক আর কি। আবার মনে হয় কি যে দেখেন, আমরা সরকারকে এখন এই প্রস্তাবগুলো দিতে পারি একটা কারণে, একটা সরকার 1 বছরের মধ্যে তো কোনো কিছু চোখে মুখে দেখার কথা না। কারণ যে ধরনের অভাব এবং যে ধরনের কোষাগার শূন্য করে, ব্যাংক লুট করে, হরি লুট করে একটা সরকার পালিয়ে গেছে, এই জায়গাগুলি এত সহজে, যখন যে ছেলেমেয়েরা আন্দোলন করছে বা বিরোধী দল আন্দোলন করছে, আন্দোলনকে আমি সম্মান করে বলছি যে আরেকটু অপেক্ষা করেন, অন্তত। না, তারপর আরেকটা কথা বলি মিন্টু ভাই, আপনার মনে আছে কিনা, যখন অন্তর্বর্তীকালীন সরকার, এই ডক্টর ইউনূস সরকার যখন আসেন, তখন কিন্তু সর্বপ্রথমে 1 দিন না 2 দিন পরে আমি এবং এই রুমি ভাই, আমরা একটা লাইভ টক শোতে ছিলাম। তখন কিন্তু প্রথমেই আমরা সেই দিন আমরা দাবি করেছিলাম টক শোতে যে নজরুলকে যেন জাতীয় কবি হিসাবে মানে কাগজপত্রে, মানে গেজেট প্রকাশ করা হয়। এবং আপনি কিন্তু তখন বলছিলেন
যে আমরা এই অনুরোধটা করলাম, কিন্তু এই সরকার কি সেটা পারবে এত অল্প সময়ের মধ্যে? আমরাও কিন্তু সন্দিহান ছিলাম, কিন্তু সরকার কিন্তু সেটা আমাদের কথা আমি বলবো এটা, আমি দাবি করি এটা, যে আমাদের কথা শুনেছেন এবং সরকার এটা তাৎক্ষণিকভাবে এটা করে দিয়েছে। এবং তো আমরা যদি এখন সাংবিধানিক সাংবিধানিক সব স্বীকৃতিও দিয়ে গেছে, যেটা জি জি জি, যেটা যেটা আমরা মনে করেছিলাম যে আমাদের কথাটা হয়তো শুনবে, কিন্তু আরো পরে শুনবে, কিন্তু সেটা কিন্তু টাইম নেয় নাই, সঙ্গে সঙ্গেই শুনেছে। তো বিএনপি আসলে সরকার তো আপনারা আমার সরকার, আমরা বিএনপির লোক, এবং আমরা কিন্তু বিএনপির মানে ভেসে আসি নাই, আপনিও ভেসে আসেন নাই। আমরা কিন্তু বিভিন্ন কমিটিতে ছিলাম, এবং এবং আমরা কোনোদিন অন্য কোনো দল করি নাই। আমাদের জন্মের পর থেকে, যখন থেকে রাজনীতি বুঝেছি, তখন আমরা বিএনপি দিয়ে আমরা শুরু করেছি, এবং আমরা আমৃত্যু আমরা সেটাই, আমরা এখন পর্যন্ত আমরা আছি। এবং আমরা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ভালোবেসে তার আদর্শকে সামনে রেখে আমরা রাজনীতি করেছি, এবং আমরা ম্যাডাম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে রাজনীতি করেছি। এবং এই দুজনার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মধ্যে আমরা দেখতে পাই, যার কারণে আমরা অনেক আশাবাদী। এবং এই অনুরোধ করি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই আমাদের শিল্পীদের যাতে সংসার চলে, বাংলাদেশের শিল্পীরা, একজন শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী টেলিভিশন পর্যন্ত, রেডিও পর্যন্ত যাওয়া অনেক কাঠখড় পোড়াইতে হয়, অনেক শিখে, অনেক পরীক্ষার মাধ্যমে গিয়ে সেখানে ঢুকতে হয়। এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনুরোধ জানাই যে আমাদেরকে টেলিভিশনের স্টাফ হিসাবে ঘোষণা করা হোক, রেডিও এবং টেলিভিশনের। এরকম একটা গান গেয়ে, এটা ভিক্ষার মতো মিন্টু ভাই, এইটা চলে না, এটা আসলে এই জমানায় তো এটা হয় না। এটা একটা মানে শিল্পীরা অবহেলিত অবস্থায় আছে, এবং অনেক শিল্পীদের আমি দেখতে পাই যারা আদার্স কোনো বিজনেস নাই, অনেক শিল্পীদের সঙ্গে আমার কথা হয় মিন্টু ভাই, অনেক কষ্টে তাদের সংসার চলে। এবং আমাকে বলে অনেকে যে রতন ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় যান, আপনি তো পলিটিক্স করেছেন, আপনার দল ক্ষমতা আসছে, আপনি, এবং আমি এনি ভাইকেও বলি, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আমার অনেক প্রিয় মানুষ, আমরা একসাথে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একসাথে। যদি আমাদের এই কথা কেউ শুনে থাকে, এবিএম মোশাররফ হোসেন, মোশাররফ ভাই এমপি হয়েছেন পটুয়াখালী 4 থেকে, উনিও যদি শুনতে পান, আমার সংসদে ওনারা যেন এই কথাগুলি বলেন। আমি এই আজকের অনুষ্ঠান মাধ্যমে আমি মোশাররফ ভাইকে এবং এনি ভাইকে বলছি, অনুরোধ করছি বিনীতভাবে, যেন আপনারা সংসদে বিষয়টা তোলেন। এবং আমার আরো বন্ধু বান্ধব যারা এবার আরো মন্ত্রী হয়েছেন এবং এমপি হয়েছেন আছেন, এবং তাদেরকে আমি, কামরুজ্জামান রতন ভাই আছেন, আমরা একসাথে জেলখানায় ছিলাম দীর্ঘদিন। আমি রতন ভাইকেও অনুরোধ করছি যে আপনারা সংসদে কেউ এই বিষয়টা একটু তুলে দেন, যে বাংলাদেশের শিল্পী, সঙ্গীত শিল্পীরা যারা টেলিভিশন রেডিও পর্যন্ত গিয়েছে, তাদের যেন সংসার চলার ব্যবস্থা করে সরকার, একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় মিন্টু ভাই। এই 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 অনুরোধ সরকারকে আমি করলাম। আর আরেকটা কথা মিন্টু ভাই, এটা একদম অন্য প্রসঙ্গ। আজকে তো আমাদের যে সঞ্চালক, ওনাকে দেখতে পাচ্ছি না, কারণ উনি আদৌ আমাদের লাইনে আছে কিনা আমি জানি না, হয়তো আপনি শুনতে পাচ্ছেন। আমরা শেষ করার আগে মিন্টু ভাই, আপনার কাছ থেকে আরেকটা জিনিস শুনতে চাই। আজকে তো সঞ্চালক সাহেব আমাকে দিয়েই করাইলেন, হ্যাঁ। তো যাই হোক, আমি আপনার থেকে একদম অন্য একটা প্রসঙ্গ মিন্টু ভাই, এই বিষয়টা আপনি একটু বলবেন জোর দিয়া, যে ঢাকা শহরে এখন মানুষের চেয়ে অবৈধ রিক্সা বেশি, অবৈধ অটো রিক্সা বেশি। এর ইয়েটা কি, মানে প্রতিকার কি, মানে ভবিষ্যৎ কি? মানে আমরা আসলে, মানে ঢাকা শহরে এইভাবে কয়দিন চলবে? মানে রিক্সা ছাড়া ঢাকা শহরে এত মানুষও দেখা যায় না রাস্তায়, এত রিক্সা উৎপাদন যে হচ্ছে, এই উৎপাদনের জায়গাগুলি, এই ফ্যাক্টরিগুলি, এই আমদানি রপ্তানিগুলি, এই গ্যারেজগুলি, চার্জিং পয়েন্টগুলি, এগুলি কেন সরকার বন্ধ করে না? সরকার রাস্তা রাস্তা রিক্সার পিছনে কেন দৌড়ায়? আপনি একটু অনুগ্রহ করে এইটা একটু বলেন। এটা আসলে খুবই জটিল একটা প্রশ্ন, কারণ এই জন্য যে এর আগে মনে থাকতে থাকতে একটা কথা আমাদের রুমি ভাই আমাকে বলেছিল, যে আজকে যে আমরা আলোচনা করছি এটা 3 বছর পূর্তি হচ্ছে। 3 বছর হয়ে গেল, রুমি ভাই বলল যে আমরা এই যে এই বিভিন্ন লাইভ অনুষ্ঠান করি এবং অনলাইনে, তাই আজকে 3 বছর পার হওয়ার জন্য, এই জন্য আমি রবি ভাইকে একটা অভিনন্দন জানাই যে তিনি এটা চালিয়ে গেছেন, এবং আমার মতো একটা কম জানা লোককে সে কথা বলতে দিয়েছেন এবং আপনাকে দিয়েছেন, এবং সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
এবং জি, আগামীতেও তার আমিও আপনার সঙ্গে সঙ্গে কণ্ঠ মিলিয়ে ধন্যবাদ জানাই যে রুমি ভাইকে, যে আমি তো আমার মতো একজন মূর্খ মানুষকে আর এখানে উনি বারবার ডেকেছেন। আর আপনার মতো একজন জ্ঞানী গুণী মিন্টু ভাই, আপনি যতই বলেন নিজেকে আপনি অনেক সাধারণ করে উপস্থাপন করেন, এটা ঠিক, কিন্তু আমি তো আপনার সঙ্গে চলি। আমি জানি যে আপনাকে আমি বিরাট শিশু বলি। আবারও বলতাম যে এত মানে শিশু সুলভ আচরণ আপনার থেকে পাই, যে এবং এত আদর পাই, যেটা আপনার কাছাকাছি না গেলে একজন মানুষ, আমার কাছে আপনার সম্পর্কে আমি সোজাসুজি বলি, অনেকে অনেক নেগেটিভ ধারণা ছিল। আমার সঙ্গে আলাপ আলোচনা করেছে, আমি বললাম যে চলো আমার সঙ্গে মিন্টু ভাইয়ের কাছাকাছি বসো, দেখবা যে কত শিশু মানুষ, এত এত মানে একদম মাটির মানুষ আর হয় না। আমি যেটা আপনাকে দেখেছি কাছের থেকে, আমি দেখি এটা এমন না যে আপনাকে আমি একবারই এই কথা বলেছি, লাইভে আমি অনেকবার বলেছি। হ্যাঁ, তো সেই জন্য আর আপনাকে আমরা অনেক সুস্থ দেখতে চাই। আপনি আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু আপনাকে সুস্থ রাখছে। আর রুমি ভাইকেও ধন্যবাদ জানাই যে আপনার সঙ্গে আমাকে ডেকেছে, এটা এটা আমার কাছেও অনেক পাওয়া যে আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি একসাথে। আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার কাছে আমার। আমি একটু খালি আপনাদের জায়গাটা একটু আমি করে নিই, আমাকে নিজেকে মুক্ত করে নিই। নজরুলের ভাষায় বিরাট ও শিশু মানে বিশাল ব্যাপার। তিনি আল্লাহকে বলেছেন যে তুমি বিরাট শিশু, কারণ তুমি যে যা ইচ্ছে তাই করছো, এটা ভাঙছো, এটা খেলিছো, হাসছো, ওই করছো, মুখে ধাক্কা দিয়ে ফেলেছো, মেরে ফেলছো, না খাইয়ে মেরে ফেলছো, আবার টাকা দিয়ে ভরে দিচ্ছ, তুমি তো বিরাট শিশু একটা, খেলা করছো আমাদের সঙ্গে। আমি ওই বিরাট শিশু না, আসলেই না, এই যে আমি বর্তমান, বলেছি, আমি আপনাকে বলেছি না 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 আমার যেটা আপনাকে সেন্স। এটাই বলছি, আপনি আমাকে বলেছেন যে শিশু, একদম ঠিক শিশু বলেছেন, রাইট। যেমন জি, এই যে জি। বর্তমান সরকার আমাকে শিশু ভেবেই আমাকে বাদ দিয়েছে, যে এরকম একটা শিশুকে দরকার নেই যে নাকি নজরুল নিয়ে নাড়াচাড়া করে, আবার অসুবিধা হতে পারে। তাই নজরুল নিয়ে আমি একটু বেশি শিশু হয়ে গেছি, তো এই জন্য আসলে গভর্নমেন্ট আমাকে বা এই যে কোনো কারণে হোক আমাকে প্রয়োজন মনে করেনি, আমাকে শিশুই ভেবেছে যে আমি প্রজাপতি প্রজাপতি নিয়েই থাকতে চাই। যাই হোক, ধন্যবাদ আপনাকে। যে এই যে রিক্সা বা এই যে বিভিন্ন যানবাহন বা গ্যাস বা প্রাকৃতিক যে সম্পদ, যেগুলো পেট্রোল, অকটেন, এগুলো নিয়ে সমস্যা, একদিকে রিক্সার যানজট, একদিকে মোটর রিক্সা মানে যেখানে পায়ে রিক্সা চলতো, এখন ব্যাটারি চার্জ করে, এই বিদ্যুৎ খরচও ঠিক মতো দেয় কিনা, চুরি করে বিদ্যুৎ চার্জ করে মোটরটাকে তারা চালায়। না, দেয় না। এখন ওই যে রাস্তায় যে ইয়েগুলি আছে, ওই যে খামগুলি আছে, ওই খামের থেকে চোরাই পথে তারা লাইন বের করে নিয়ে ওগুলিতে চার্জ দেয়। রাইট রাইট রাইট। এখন আপনাকে বলছি যে এই যে এই উত্তরটা একেবারে আমি দিতে পারবো না। কেন পারবো না? মানুষের যেখানে অভাব অনটন অনেক বেশি, জিনিসপত্রের দাম বেশি, তাদের আয়ের তুলনায় কয়েক হাজার গুণ বেশি, এইখানে একটা রিক্সাওয়ালাকে মারতে গেলেও পুলিশ মানে কষ্ট পায়। পুলিশও ভাবে যে আরে গরিব মানুষটাকে পিটাতে হচ্ছে, আবার সরকারও ভাবে যে আমি উঠিয়ে দিলাম মাত্র পৌরসভার বিভিন্ন জায়গা থেকে এই যত রকম দোকানপাট, এই যেগুলো হকার টকার, আবার তারপরে তিনি বসে যায়। তাই এটার মধ্যে যেমন অভাব, পেটের অভাব, এবং কাজের জন্য দৌড়ে কিছু একটা আয় করা, বাচ্চা ছেলে মেয়ে দুধ জোগাড় করা, পানি জোগাড় করা, একটু পেটে শান্তি দেওয়া। না, আরেকটি এতে তো জাতীয় অর্থনীতিকে মানে যেটা হয় যে বাদ দিয়ে, যেমন একটা নদীতে, পদ্মা নদীতে যদি আমরা বাদ দিয়ে দিই, তো বাদ দিলে যেটা হয়, এই রিক্সার কারণে তো জাতীয় অর্থনীতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বাদ দিতে হয়েছে, হ্যাঁ। এখন হ্যাঁ, এখন এখন আমি যেটা বলছি যে এইগুলো সরকার চাইলেও, সরকারের মধ্যেও একটা পিছু টান আছে যে এদেরকে কিভাবে ফেরাই, এই লোকগুলি ভোট দেয়, এই লোকগুলি আমাদের ই করে, অমুক করে, সব করে। আরেকটা হলো যে আপনার এই খুব কঠিন ভাবে যদি আপনি করতে চান, তাহলে তাদের জন্য অন্য সংস্থানের ব্যবস্থা আপনাকে আলাদা। এরা 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 2 বছর আগে কি করতো? এরা 2 বছর আগে তো এগুলি ছিল না, তখন তারা কি করতো? না, ওই যে আওয়ামী লীগের একটা সুবিধা ছিল, আয়না করে নিয়ে যেত, পুলিশ দিয়ে পিটিয়ে মেরে ফেলতো, গুম করে ফেলতো। এই সরকার তো এটা পাচ্ছে না করতে। এখন ওইটাও ভয়ও পাচ্ছে না, সরকারকে ভয়ও পাচ্ছে না। তবুও সরকারের দায়িত্ব নিয়ে এদেরকে একটা খাওয়ার
অন্য সংস্থানের যে কোনো ব্যবস্থা করে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, তবে একটু সময় লাগবে, একদিনে পারে। এবং যারা, আমি জানি না মিন্টু ভাই, যারা গ্রামে যাতায়াত করে, আমি গ্রামের সঙ্গে আমার খুব যোগাযোগ আছে, সংযোগ আছে, এবং আমি এমন একটা গ্রামের সন্তান যেটা একদম সমুদ্রের মধ্যে, কুয়াকাটা সমুদ্রের মধ্যে। একটা সময় তো চরাঞ্চল ছিল, এখন অনেক উন্নত এবং অনেক সুন্দর। অনেকে আমার জেলাকে কাশ্মীরও বলে থাকে। পটুয়াখালী অনেক সুন্দর, দেখে থাকবেন। এবং গ্রামে আমি এবার 13 দিন ছিলাম গত মাসে। গ্রামে কোনো লোকজন নাই। জমির, এবং আমাদের বাড়িতে আমার চাচা খুড়া যারা আছেন, যারা জমি জমা এখনো চাষাবাদের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা বলছে যে কোনো লোক নেই, আপনার মেশিন চালানোর লোকও নাই, ট্রাক্টর চালানোর লোকও নাই, এবং গ্রামে কোনো পুরুষ নাই, সব রিক্সা নিয়ে শহরে উঠে গেছে, সব রাজধানীতে চলে আসছে। এবং একজন, আমি গতকালকে আমি কথা বলেছি আমার চাচার সঙ্গে, একজন সকাল 10টার সময় যদি মাঠে কাজ করতে আসে জমি নিড়ানি দিতে, নিড়ানি মিনস হলো যে, আপনি তো অবশ্যই বিক্রমপুরের মানুষ, জমি নিড়ানো হচ্ছে ওই আগাছা সাফ করা, মানে ফসলের মধ্যে মধ্যে যেগুলি ঘাসগুলি হয় এগুলি যে সাফ করবে, এটাকে নিড়ানি বলে আমাদের এলাকায়। তো সেই জমি নিড়ানোর জন্য একজন শ্রমিক সকাল 10টায় আসবে আর বিকেল 5টায় যাবে, দুপুরবেলা নামাজ পড়বে, খাবে, এই টাইমও তাকে 1 ঘন্টা দেওয়া আছে, কিন্তু 2-3 ঘন্টা আর আসে না। এরা 1000 টাকা 1200 টাকা পর্যন্ত তারা নেয়, পারিশ্রমিক নেয়, তারপরও পাওয়া যায় না। মানে একজনের পিছনে লাইন থাকে যে তোমার ওই বাড়ির কাজটা শেষ হলে আবার তুমি আবার আমার কাছে আইসো, তুমি আমার কাজটা শেষ করবা। এত অভাব গ্রামে, এত শ্রমিকের অভাব রয়েছে। এবং রিক্সার চেয়ে ওখানে কিন্তু পয়সা আরো বেশি, আমি যেটা দেখলাম। আমার এলাকার কথা আমি বলছি, অন্যান্য এলাকার কথা আমি জানি না। আমি পটুয়াখালীর কথা বলছি, পটুয়াখালী গ্রাম অঞ্চলের কথা, গলাচিপা, 10মিনা, তারপরে বাউফল, এবং এই যে কুয়াকাটা, এই সমস্ত এলাকার কথা বলছি। প্রত্যন্ত অঞ্চলে কোনো লোক নাই কাজ করা, মাঠে কাজ করারও কোনো লোক নাই, আর কোনো ঘরে কাজ করারও কোনো লোক নাই। তাহলে এই যে আমরা বলছি যে সরকার ব্যবস্থা করে দিবে, তারপরে তারা এই রিক্সা ছেড়ে যাবে, এই কথাটাও অনেকাংশে মিন্টু ভাই যে ঠিক না। কারণ সরকার 2 বছর আগে তো এরা গ্রামে ছিল এবং এরা কাজ করেছে। এখন এই যে মেয়েগুলি এসে গার্মেন্টসে ঢুকেছে, সেটা না হয় গার্মেন্টস করতেছে, গার্মেন্টসে শ্রম দিচ্ছে, সেটা উৎপাদনশীল কাজ। এই রিক্সা চালানো, এটা তো কোনো উৎপাদনশীল কাজ না, এটা কোনো উৎপাদনের সঙ্গে কোনো কিছু জড়িত না। মানুষের খাবার আসবে হলো ক্ষেত থেকে, জমি থেকে। আপনার কথা কত নির্ভুল, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিই। আমি এই কয়েক মাস আগে আবার এই যে যেখানে আপনার জেলখানা দেখেন এখন, যে এই যে ইয়েতে এখন নতুন জেলখানা করেছে, তার থেকে একটু গেলেই দেখবেন ধলেশ্বরী ব্রিজ, এই ব্রিজের পাড়ি হচ্ছে আমার বাড়ি। এই বাড়িতে আমি গিয়েছিলাম, আমার একটা জায়গা ওই মাদ্রাসায় দান করেছি, বিশাল একটা জায়গা, যাতে ওখানে মাদ্রাসা, এতিমখানা এগুলো হয়। তো ওইটার যে কাজ করার জন্য একটা লোককেও গ্রামে থেকে পাওয়া যাচ্ছে না। তাই আপনার কথা যে কত সত্য, আমি এই যে আপনার এই যে আপনাকে যেটাকে বলেন জেলখানাটা হয়েছে, যখন যে এখন সেন্ট্রাল জেলখানা গেছে, এই যে আমি 3 দিন আগেও আপনার এলাকায় গিয়েছি মিন্টু ভাই। আমি যে হাসাইলে গিয়েছিলাম, তারপরে যে আলদির বাজার টাজার এগুলিতে আমি খুব যাই, খুব যাতায়াত আছে আমার। গেছেন আপনি হাসাইল? হ্যাঁ, আমি আপনার এলাকায় যে টঙ্গিবাড়ি এলাকায়, আমি তো আজকে থেকে না, আমি 90 সাল থেকে ওই এলাকায় আমি যাতায়াত। এখন তো চেঞ্জ হয়ে গেছে অনেক আপনার এলাকা। আর আমরা যে বাড়িতে যাই, আমরা যে বরিশালে যাই, এবং এই যে আমরা তো এই রোড দিয়ে আমরা পদ্মা ব্রিজ পার হই, সেটা তো যাতায়াতের জন্য। এমনিতে মামাতে যাই, তারপরে ওদিকে অনেক পরিচিত লোক আছে যারা বলে যে গ্রামে, এটা তো গ্রাম না, আপনার এলাকার তো এখন আর গ্রাম নাই, ধরেন রাজধানীর আশপাশের জায়গা। আপনার এলাকা তো রাজধানীর আশপাশের জায়গা, এটা এখানে হয়তো স্বাভাবিক হতে পারে যে হ্যাঁ সবাই উঠে গেছে রাজধানীতে, কিন্তু আমি বলছি সমুদ্রের মধ্যে, আমি তো কুয়াকাটার লোক, সেখানেও নাই। আর আপনি ঠিক বলেছেন। আমি এখন বলি আপনাকে, এই যে এই কাণ্ডটা গত 15 বছরে হয়েছে, আওয়ামী লীগের আমলে। কেন হয়েছে জানেন? একজনের পেশা হচ্ছে 10 রকম। আপনার এখানে শুধু গ্রামের থেকে
রিক্সা চালাতে শহরে আসে তা না। শহরে এদের রাজনৈতিক নেতাদের কাছে পাওয়া যায়, গ্রামের রাজনৈতিক নেতারা বেশিক্ষণ থাকে না। তাই তার এলাকার এমপিরে ধরে যত কাজ বাজ সব ঢাকা শহরে করা যায়, সেই সুযোগে তারা এখানে থাকে। তারা মিছিলে গেলে পয়সা পায়, মিটিংয়ে গেলে পয়সা পায়। তারা নারী ব্যবসা করে, বস্তিতে বস্তিতে হাজার হাজার নারী ব্যবসা, দেহ দেহ ব্যবসা। তারপরে হচ্ছে তাদের আপনার ওই যে সর্দারি মাতবরি পিটাপিটি মস্তান জোগাড় করা, এগুলো আস্তে আস্তে 15 বছর যাবৎ সবাই টাকা আয় করতে 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 এই অধর্ম করে তারা শহর কেন্দ্রিক হয়ে গেছে। গ্রামে গিয়ে কাজ করতে চায় না। এই একটা মেয়ে দিয়ে 5,000 টাকা পাওয়া, এটা একটা ভালো আয় একদিনে। তারপরে রিক্সা চালায়, যারা রিক্সা চালায়, রিক্সা চালাতে এখন পা দিয়ে লাগে না। নানান কারণে এই গত 15 বছরে এই অবৈধ কাজগুলি বৈধ হয়ে গেছে, মানে আনঅথরাইজ বৈধ হয়ে গেছে। এইগুলোকে তাড়ানোর জন্য আপনাকে অবশ্যই সরকারকে পদক্ষেপ নিতে হবে। গ্রামে তাদেরকে ফেরত গেলে গ্রামের উন্নতি আরো বেশি হবে এবং গ্রামে আয় উন্নতি বরকত বেশি বাড়বে। তবে প্রাথমিক দিকে একটু কষ্ট হলেও সরকারকে একটু তাড়াতাড়ি পদক্ষেপ আস্তে আস্তে নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার সঙ্গে একমত। এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, বলারও কিছু নেই। হ্যাঁ, আরেকটা মিন্টু ভাই, আরেকটা কথা বলি, সেটা হলো যে এই রিক্সাগুলিতে আরেকটা প্রবলেম করতেছে যে বিদ্যুতের উপরে যেটা যেটা অবৈধ চাপ, কারেন্ট তো মানুষ এমনিতেই পাচ্ছে না, গ্যাস একদিকে নাই। মোহাম্মদপুরে তো, আমি তো মোহাম্মদপুর থেকে এখন কথা বলছি, মোহাম্মদপুর তো গ্যাস নাই। আমার জানা মতে অনেক পরিবার আছে যে পরিবারগুলিতে মানে বাচ্চারা না খেয়ে আছে। মানে হঠাৎ করে গ্যাস নাই, হঠাৎ করে মানুষ এই আগুনের ব্যবস্থা কোত্থেকে করবে? বাচ্চারা অনেক পরিবারে না খেয়ে থাকে, এরকম আমি দেখেছি অনেক ভালো ভালো পরিবার। এবং একটা ইয়ে আছে এই, এখন অনেকে আবার এই যে কারেন্টের উপরে চাপ পড়েছে, অনেকে ধরেন টুকটাক ওই যে কারেন্টের কিছু চুলা টুলা থাকে, সেগুলি দিয়ে একটু হালকা রান্না বাড়া করে ম্যানেজ করে চলা। এই যে অবৈধ রিক্সার যে লক্ষ লক্ষ ব্যাটারি, এতে তো এই যে সরকার এগুলি সামাল কি দিয়ে দেবে? সরকার যদি অবৈধ রিক্সা বন্ধ না করে এই যে কারেন্ট কিভাবে দিবে? এবং সাধারণ মানুষের মধ্যে তো ক্ষোভ বেড়ে যাচ্ছে, সরকার এটা নিয়ে দেরি করছে কেন? এটা তো আগে তো সিটির মধ্যে বন্ধ করা তো কঠিন কিছু না, বা সিটির বাইরে চালাক, সিটির ভিতরে মানুষের চেয়ে রিক্সা বেশি। এই রিক্সাগুলি রাতের বেলা যেই সব জায়গা থেকে চার্জ দেয়, এরা তো বিল দেয় না। চার্জ যেখান থেকে দেয় তারা তো বিলও দেয় না। তা সরকার এই যে অবৈধ, আর এই অবৈধ রিক্সার সঙ্গে অনেক অবৈধ ব্যবসা জড়িত। এই যে আর একটা কথা মিন্টু ভাই, এই যে ডাম্পিং এর নামে আপনি দেখেন না যে ডাম্পিং করার জন্য যে রিক্সা, জি, ডাম্পিং এর জন্য যে নিয়ে যায়, জি, এই রিক্সাগুলি আবার ওই অবৈধ পয়সা দিয়ে, অবৈধভাবে কিছু ঘুষ টুস দিয়ে আবার এগুলি আবার পরের দিন রাস্তা নামে। এই যে ডাম্পিং না, এটা কিন্তু পুরোনো নাটক। এটা তো রিক্সাটার জায়গায় অবৈধ কাগজপত্র নাই, কাগজপত্র নাই, এই রিক্সা জায়গায় ঘুরাই দেয়। এটা আসে কোত্থেকে, আসে কিভাবে? কোনো প্রতিষ্ঠান আমদানি রপ্তানি কোনো কিছু বন্ধ করে না, দোকান বন্ধ করে না, এটার কারখানাগুলি বন্ধ করে না, এটার চার্জিং পয়েন্ট গুলি বন্ধ করে না, তাহলে এটা বন্ধ হবে কিভাবে? সত্য সত্য সত্য, আমি আপনার সঙ্গে এগ্রি করছি। যে বাদ দেন, এখন সরকারকে এটুকু বলতে পারি যে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অতি সত্তর সৎ মানুষ নিয়োগ করে এবং যেন এই কাজগুলো সম্পন্ন করে, এটা আমাদের একটা আবেদন রইল। তো মিন্টু ভাই, আজকে হচ্ছে যে আমরা সম্ভবত আমরা সঞ্চালক রুমি ভাইকে আর পাচ্ছি না। প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের, আমি যতদূর জানি আমাদের যে লাইভ আজকে 3 বছর হয়েছে, এবং রুমি ভাইয়ের মা এবং বাবা ওনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখেন এবং আপনাকেও খুব পছন্দ করেন, আমাকেও করেন। আমাদের জন্য দোয়া করেন রুমি ভাইয়ের মা এবং বাবা, ওনাদের দুজনেরই বয়স জনিত কারণে ওনাদের শরীর একটু খারাপ। আমরা দর্শকদের কাছে অনুরোধ করছি, 10টা বেজে গেছে মিন্টু ভাই, আমি মনে হয় আমাদের শেষ করে দেওয়া উচিত। শেষ করার আগে রুমি ভাইয়ের বাবা মার জন্য এবং আমাদের দুনিয়াতে সবার পিতামাতা, মৃত এবং জীবিত পিতামাতা এবং আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, প্রিয় সন্তানদের জন্য সবার কাছে দোয়া চাই যে আমাদের সন্তানরা যাতে আরো ভদ্র নম্র হয়। রাজনৈতিক যে পরিবেশ দেশের,
এখন আমাদের সন্তানরা অনেক সভ্যভাবে গড়ে উঠানো খুবই মুশকিল, যা কিছু আমরা দেখি খুব কঠিন। সেজন্য আল্লাহর রহমত ছাড়া আমরা আর কিছু আশা করতে পারি না। তারপরও তারপরও সবশেষে একটা রিপিট কথাই আপনার কাছ থেকে শুনে শেষ করে যাই, আমি শেষ করে দিই এই কথাটা আর একবার। মিন্টু ভাই, আপনি বিনীত ভাবে আপনাকে বলছি, এটা আপনি বলেছেন দুইবার, আরো একবার বলবেন যেন সরকার বাংলাদেশের এই শিল্পীদের জন্য স্থায়ী রোজগারের ব্যবস্থা করে দেয়। যারা রেডিও টেলিভিশন পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গেছে, তারা কিন্তু সঙ্গীত নিয়েই আছে এবং সঙ্গীত ছেড়েও তারা যেতে পারছে না। তাদের সন্তান সন্ততি তারা পরিচালনা করতে পারছে না, তারা অভাবে আছে। এবং সেই জন্য এই এই মানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং আমাদের সবার প্রিয়, তার কাছে বিনীত অনুরোধ জানাই যেন উনি এই শিল্পীদের এই চাহিদাটা ফুলফিল করে এবং উনি স্থায়ীকরণ করে অন্তত। আপনিও আর একবার এটা বলে মিন্টু ভাই আপনি শেষ করে দেন প্লিজ। না, আমি আপনার সঙ্গে একমত। আমাদের দেশের শিল্পীরা অবশ্যই আমাদের খুব প্রিয় আপনজন, এবং তারা দেশের সেবা করে যাচ্ছে, তারা বিনোদন দিয়ে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, হালকা নাচ করছে তারা, এবং তারা যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং তারা আবৃত্তি করছে, কবিতা আবৃত্তি করছে, গল্প উপন্যাস এগুলো তারা লিখছে, তারা নানান ধরনের শিল্প কর্মে জড়িত। আমি অনুরোধ করি সরকারের কাছে তাদের দেখভাল করার দায়িত্ব আপনার। আপনি তারেক রহমান একজন এমন একজন দেশপ্রেমিক নেতার সন্তান, যিনি শহীদ জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, যিনি আমাদের দেশকে একটা গণতান্ত্রিক দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় উনি এনে দিয়েছেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা স্থাপন করেছেন এবং সেই ব্যক্তির সন্তান আপনি। তারপরেও তার স্ত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, দেশে যে ধরনের স্ট্রং পার্সোনালিটি তার ছিল, সে যেভাবে আপোষ করেননি, আপোষের নেত্রী, তার সন্তান আপনি। সুতরাং আপনার কাছে জনগণ নিরাপদ বলে আমরা মনে করি। আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনার, জানি আপনার একা হাতে সম্ভব না, আপনার আশেপাশের যারা অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই হয়তো আপনাকে কাজ করতে দিচ্ছে না, আপনাকে ব্যর্থ করতে চাচ্ছেন, অনেকেই চাচ্ছেন যে আপনি এখান থেকে চলে যান, দূরে সরে যান, ভেগে যান, অনেকেই চাচ্ছেন যেন আপনি না থাকেন জীবিত, এবং তারা যেন লুটপাট করে দেশটাকে খেতে পারে, তারা বেঁচে দিয়ে ভারতের কাছে বিক্রি করতে পারে। আপনি দারুণ ব্যবস্থা গ্রহণ করেছেন, যে ভারতকে উপযুক্ত জবাব দিয়েছেন, যে সে আপনাকে যে চিঠি লিখেছে, সে একটি অপমানজনক চিঠি লিখেছে, সেখানে আপনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করেননি, এবং আপনাকে সে 5ই আগস্ট যখন আপনি জাদুঘর ওপেন করেছেন, তখন সে ওই পারে বসে মোদি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী হিসাবে ওখানে সাংবাদিকদের কাছে আলাপ আলোচনা করতে দিয়েছেন, মানে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি, তাকে সতর্ক করা উচিত আমাদের দেশের জনগণকে, যে এইবার তোমাকে চিনেছি, তুমি যে আমাদের কিরকম বন্ধু, মুক্তিযুদ্ধের সময় লুটপাট করে খেয়েছো আমাদের দেশের সব নিয়ে, এখন আবার দেশকে দখল করে খেতে চাচ্ছ। এখন তারেক জিয়া এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। সেই জন্য দেশের এই যারা এখন সরকারেও কিছু শত্রু আছে, যারা নাকি তারেক জিয়ার বিপক্ষেই কাজ করছেন, কিন্তু বিএনপির দলে আছেন, কিন্তু তাদেরকে আপনার চিনতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে চিহ্নিত করে যেভাবেই হোক সাবধানে থাকতে হবে, এবং দেশকে আপনি এগিয়ে নিয়ে যান। আমরা আছি, সমস্ত জনগণ আপনাকে সাপোর্ট করে। আমরা প্রেসিডেন্ট জিয়াকে সমর্থন করেছি, খালেদা জিয়াকে সমর্থন করছি, আপনাকেও আমরা সমর্থন করি ইনশাল্লাহ। আর আমার শেষ কথা হলো মিন্টু ভাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আমরা আপনারই লোক, এবং আমি আরো একবার বলেছি যে আমরা রাজনীতি যখন থেকে শিখেছি তখন থেকে বিএনপি করেছি, এবং বিএনপি ছাড়া অন্য কোনো কিছু আমরা স্বপ্নে দেখি নাই কখনো, এবং এখন আমরা আপনার সঙ্গেই আছি। যদিও আমরা কোনো কিছু চাইতে চাইনি নিজের জন্য, ব্যক্তিগতভাবে চাওয়ার মানুষ না, চাইতে পারি না। আমি এবার সবার যারা বন্ধু বান্ধব মন্ত্রী হয়েছেন, এবার আমাদের এমপি হয়েছে, সবার কাছে আলাদা আলাদা করে যাওয়াও সম্ভব
সম্ভব না, যেতেও চাই না, লজ্জাও লাগে। সবাইকে বলি, আমি এই অনুষ্ঠান যদি যার সামনে পড়বে, আমার খুবই প্রিয় একজন এমপি হয়েছেন ফজলুল হক মিলন ভাই, কামরুজ্জামান রতন ভাই, নীলুফার চৌধুরী মনি, এবং আমার আমার খুবই ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক, অন্তরের সম্পর্ক আমার মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, এবং এবি মোশাররফ হোসেন পটুয়াখালী 4 এর এমপি। যার সামনে আমাদের এই কথা পড়বে, আপনারা সংসদে তুলে দিবেন যে বাংলাদেশের শিল্পীদের যাতে আর একটু সম্মানিত করা হয়, এবং রেডিও এবং টেলিভিশনে যারা শিল্পী, যন্ত্রশিল্পী, নাট্যশিল্পী, যত ধরনের শিল্পী আছে, দেশকে তারাই অলংকৃত করে। এবং শিল্পীরা হচ্ছে রাষ্ট্রপতির অতিথি, আমাদের নিয়োগপত্রে লেখা থাকে রাষ্ট্রপতির অতিথি, এবং অনেক শিল্পীদের সংসার চলে না। আমাকে অনেকে বলেছে, মিন্টু ভাই, অনেক শিল্পীরা বলেছে যে রতন ভাই আপনি একটু বলেন, যে আপনার দলকে একটু বলেন যেন আমাদের দিকে একটু ফিরে তাকায় মাননীয় প্রধানমন্ত্রী। তো আমি এই যে এই সমস্ত আমার বড় ভাই এবং বন্ধু বান্ধব নেতা যারা এমপি হয়েছেন, তারা যেন সংসদে এই কথাটা তোলেন, এবং যার কানে যাবে, যদি কারো দয়া হয় তারা যেন শিল্পীদের কথাটা সংসদে তুলে দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে। এই 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 অনুরোধ করে আজকে শেষ করছি। আর একটা কথা মিন্টু ভাই, এইটাও একটু বলা দরকার, যে আমি বিগত বেশ কিছু বছর যখন থেকে ফেসবুক চালাই, তখন থেকে পিতামাতা সুরক্ষিত আইন নিয়ে আমি বেশ কিছু লেখা লিখেছি। কমপক্ষে 25 থেকে 30টা লেখা হবে আমার, যেগুলো 2000 শব্দের হবে। ফেসবুকে বিভিন্ন পেজে আমি পোস্ট করেছি, এবং বিভিন্ন পত্রিকায় এগুলি ছাপা হয়েছে। এবং এই সরকারকে, এই আমাদের নতুন সরকারকে, বিএনপি সরকার এটার জন্য একটা কঠোর পদক্ষেপ নিয়েছে, যে পিতামাতা যদি সম্পত্তি লিখেও দেয় সন্তানদের, তাহলে আমি এইটা যদি দাবি করি যে হ্যাঁ আমার লেখাই সরকারের কানে গেছে, তাহলে আমি অনেক খুশি হতাম। হয়তো আরো অনেকে বলেছে, আমার চেয়ে জ্ঞানী গুণী হয়তো আরো অনেকে বলেছে, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা সরকার কর্ণপাত করেছে। এবং এই মর্মে একটা আইন পাশ হচ্ছে, 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, যে যদি সম্পত্তি লিখেও দেয়, তাহলে এটা আমৃত্যু পিতামাতাই ভোগ করবে, সন্তানরা এটা অন্যত্র হস্তান্তর কিংবা বিক্রি করতে পারবে না, কিংবা পিতামাতাকে বের করে দিতে পারবে না। এইটার সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, যে পিতামাতার সঙ্গে যদি কোনো সন্তান বেয়াদবি করে, ধাক্কা মারে, বা এই সম্পত্তি দখল করতে বাড়ি থেকে বের করে দেয়, ভাত না দেয়, এবং তাদের স্ত্রীরাও দুর্ব্যবহার করে, এই 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 যে পুত্রবধূরা, এই এই আইনটাকে আরো কঠোর করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন করে দেওয়ার জন্য আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এই কথা বলে মিন্টু ভাই, এটা সবার কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য, খুব সুন্দর আইন। এবং আমাদের এই কথাটা যেন সর্বস্তরের যারা পিতামাতাকে ভালোবেসে থাকে, এবং যারা ভবিষ্যতে পিতামাতা হবেন, এবং যারা এখনো বিবাহিত না, সবার জন্য আমার মনে হয় সবাই স্বার্থের সঙ্গে এই কথাটা যায়। যারা আমাদের এই কথা শুনবেন, তারা সবাই আমাদের এই 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 টকশোর এই অনুষ্ঠানটা যখন আবার পরবর্তীকালে প্রচার হবে, তখন আপনারা সবাই শেয়ার করবেন, এবং এগুলি যাতে মানুষ জানতে পারে, তাহলে সমাজে পিতামাতারা অন্তত অসম্মানিত হবে না। এই কথা বলে মিন্টু ভাই, একটা কথা আমি যোগ করতে চাই। এখানে একটা বিষয়ে যারা আইন প্রণয়ন করছেন তাদেরকে সাবধান থাকতে হবে একটা কারণে। আপনি যখনই বলেছেন যে বাড়ির পিতামাতার আমৃত্যু তিনি মালিক থাকবেন, এবং ছেলেমেয়েরা এগুলো বিক্রি করতে পারবেন না পিতামাতার ছাড়া, এখানে কিন্তু আমার বর্তমান যুগে আমরা যেভাবে পিতামাতাকে মানে তাকে শাস্তি দিতে দেখি, তাকে পিটাতে দেখি, ওই করতে দেখি, এখন কিন্তু এক ধরনের লোভী ছেলেরা, পুত্রবধূরা বুড়া বাবা মাকে হত্যা করার চেষ্টা করবে, যাতে আমরা যখন পাবই না তাকে মেরে ফেলি, যাতে মানুষ না দেখে, পরে বলবো যে মরে গেছে। এইটার থেকে সরকারকে সাবধান থাকতে হবে। দেশে কিন্তু পিতামাতার মৃত্যুর হার বেড়ে যাবে, কারণ ছেলের বউ, ছেলের শাশুড়ি, অমুক সেমুক আত্মীয় স্বজন, ছেলে এই নানানভাবে বাবা মাকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করবে, খুন করবে, গলা টিপে হত্যা করবে, শ্বাসরোধ হত্যা করবে। তাই আইনটি করার সময় যেন এইসব ফাঁক ফোকরগুলো খুব ভালো করে খেয়াল করা হয়, এটা আমার অনুরোধ রইল। জি মিন্টু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
আর হচ্ছে আমরা চালিয়ে গেলাম অনুষ্ঠানটি। রুমি ভাইকে আমরা আর পেলামই না, এবং জি এখন 10টা 10 বেজেছে। জি জি আপনার অনেক সুস্বাস্থ্য কামনা করি, আর আপনি আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, জি জি এই জি জন্য যে আমি আপনার জন্য অনেক দোয়া করি। এই এই বলে, এবং সবাইকে, সব দর্শক শ্রোতাদেরকে রুমি ভাইয়ের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবার কাছে আমরা দোয়া চাই যেন জি আমাদের আল্লাহ সুস্থ রাখেন। খুদা হাফেজ, জি জি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে আমাদের যে লাইভ ছিল সেখানে টেকনিক্যাল সমস্যার কারণে আমি সংযুক্ত হতে পারিনি। কিন্তু আমাদের অতিথি জনাব মুখলিসুর রহমান এবং জনাব মিন্টু রহমান, তারা অনুষ্ঠানটা চালিয়ে গিয়েছেন। তারা তাদের নিজস্ব মতামত, চিন্তা ভাবনা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমারই হয়তো দুর্ভাগ্য, কোনো কারণে আমার সাউন্ড ঠিক মতো যাচ্ছিল না। আমার বিশ্বাস আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং তাদের দুজনের কথা আপনাদের আনন্দ দিয়েছে। আপনাদের মতো করে আমি পরবর্তীতে তাদের কথাগুলো শুনে নেব। সামনে আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হবে। যথাযোগ্য মর্যাদা তার মৃত্যুবার্ষিকীতেও আমরা তাকে স্মরণ করি। সম্ভবত আজকে কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী ছিল। অগাস্ট মাস আসলে আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। দুজন বড় কবির মৃত্যুবার্ষিকী এই মাসে। দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল 2 বছর আগে, শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। সেটাও অগাস্ট মাসেই ছিল। গতকাল তার 2য় বর্ষ উদযাপিত হয়েছে। বর্তমানে দেশে একটি সরকার প্রতিষ্ঠিত আছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশা করব সরকার আমাদের জাতীয় কবির যথাযথ সম্মান বজায় রাখবেন এবং জাতীয় কবি জনাব কাজী নজরুল ইসলামের অনুসারী যারা, তারাও নজরুলের চর্চাকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার দুজনের থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ।